আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা হচ্ছে এইচএসসি 2023-এর জন্য সেমিকন্ডাক্টর একটা ক্লাস ওয়ান শট ক্লাস রেকর্ড করছিলাম। সেইটা হইতেছে যে প্রায় প্রিভিয়াস ইয়ারের 4-5 বছরের টাইপ কভার করে দেওয়া হয়েছিল, শুধুমাত্র হচ্ছে ওই যে অর গেট অ্যান্ড গেটের যোগ বিয়োগ এগুলো ছাড়া। ঠিক আছে, তো ওইখানে ট্রানজিস্টরের যখন পড়ানো হয়েছে তো অনেকে জিজ্ঞেস করছে যে ট্রানজিস্টরকে হচ্ছে সুইচ হিসেবে কীভাবে ইউজ করা যায়। ঠিক আছে, এটা মেবি ওইখানে কোনো কোশ্চেনে ছিল না, তো আমি হয়তো এটা এই জন্য বলি নাই। তো ট্রানজিস্টরকে সুইচ হিসেবে কীভাবে ইউজ করা যায়, তো এটা আজকে আমরা একটু দেখবো। ঠিক আছে, বেশি কথা না বাড়ায়, তোমাদের যেহেতু এইচএসসি 25-এর পরীক্ষা, তো জাস্ট আমি হচ্ছে ঘতে এই কোশ্চেনটা অনেক সময় আসে, তো আগের বার যেহেতু আসছে এইটা আসে নাই, তো এবার হয়তো এটা আসার পসিবিলিটি আছে। আর না হলে হচ্ছে তোমাদের এবার এই চ্যাপ্টার থেকে যে অর গেট অ্যান্ড গেট ন্যান্ড গেট এইসবও আসার চান্স আছে। ঠিক আছে, তো ঠিক আছে, চলো শুরু করা যাক। তো এটার জন্য তোমাদের যেটা জানতে হবে ফার্স্টে এই চ্যাপ্টারের শুরু থেকে একটু আসতে হবে যে এই চ্যাপ্টারটার নামটা হচ্ছে সেমিকন্ডাক্টর আর ইলেকট্রনিক্স, তাই না? সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। তো সেমিকন্ডাক্টর কী জিনিস এটাকে তোমার বুঝতে হবে। ঠিক আছে, সেমিকন্ডাক্টর কী জিনিস? সেমিকন্ডাক্টর বলতে আমরা বুঝি অর্ধপরিবাহী। কন্ডাকশন মানে পরিবাহী, কন্ডাক্টর মানে যে পরিবহন করে। ঠিক আছে, তো কন্ডাকশন মানে পরিবহন যে করে, মানে বিদ্যুৎ পরিবহন বোঝায়, আর কন্ডাক্টর মানে বিদ্যুৎ পরিবাহী, রাইট? তো ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে এখন এখানে যে সেমিকন্ডাক্টর কী জিনিস। তো সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা জিনিস ধরা হয়, মানে এমন একটা টাইপের ম্যাটেরিয়ালস ইমাজিন করা হয় যেখানে এরা হচ্ছে লো টেম্পারেচারে থাকলে সাধারণত বিদ্যুৎ পরিবহন করে না। ঠিক আছে, আমরা তো জানি ধাতু বিদ্যুৎ পরিবহন করে মোটামুটি সব টেম্পারেচারেই, কিন্তু সেমিকন্ডাক্টরকে কী করা হয়, এরা যদি লো টেম্পারেচারে থাকে তাহলে এরা বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু যদি হাই টেম্পারেচারে থাকে তাহলে এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে। আচ্ছা, তো তাহলে এখন এখানে যেই বিষয়টা জানতে হবে, তো সেমিকন্ডাক্টরের বলতে আমরা এক্সাম্পল হিসেবে কী কী জানি? সেমিকন্ডাক্টরের এক্সাম্পল হিসেবে আমরা ফার্স্টে জানি হচ্ছে কি সিলিকন, আর পর্যায় সারণীতে সিলিকনের নিচে আসে হচ্ছে জার্মেনিয়াম। তো আমরা সিলিকন নিয়ে আপাতত কথা বলি। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? 14, রাইট? তার মানে এটার যোজনী কত হয়? 2, 8, 4। প্রথম কক্ষে 2টা ইলেকট্রন, পরেরটায় 8টা, তারপরটায় 4টা, তার মানে এটার বাইরের স্তরে 4টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, তো সিলিকনের বাইরের স্তরে 4টা ইলেকট্রন থাকে। তো এটা আমরা তো আগে ছোটোবেলায় এরকম পড়তাম এসএসসিতে যে 4টার যদি কম ইলেকট্রন থাকে তাহলে এরা ইলেকট্রন হচ্ছে দান করে দেয়, যেমন সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, তাই না? আর যদি 4টার বেশি ইলেকট্রন থাকে তো ওই সব পরমাণু বা মৌল সাধারণত ইলেকট্রন গ্রহণ করে। বাট যদি 4টা থাকে, তো 4টা থাকলে এরা কী হয়, এরা শেয়ার করে করে বন্ধন করে। তো এটা সিলিকন কীভাবে থাকবে? একটা সিলিকন ম্যাটেরিয়ালের মধ্যে তো এরকম অনেকগুলো সিলিকন থাকে। ঠিক আছে, মানে বিলিয়ন বিলিয়ন সিলিকন থাকে। তো এই সিলিকন একটা আরেকটার সাথে এরকম কি করে যে বন্ধনে থাকে। এটার 4টা আছে না, তো ওর উপরে হচ্ছে আরেকটা সিলিকনের সাথে থাকবে, এটার উপরে থাকবে, এই সিলিকনের উপরে আরেকটা থাকবে, এটার নিচে এরকম আরেকটা সিলিকন থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। তো এটার সাথে এটার একটা থাকবে, যেহেতু ওর 4টা হাত আছে তাই কাইন্ড অফ আমরা ধরে নিতে পারি, তাই না? তো এদিকে এটার সাথে এদিকে আরেকটা সিলিকন থাকবে, তো এটার সাথে এটা, এটার সাথে এটা, এরকম। তো এরকম করে হচ্ছে এদের সিলিকনের আমরা বলি, এই ধরনের স্ট্রাকচারকে আমরা কি বলি? সিলিকনের এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় ক্রিস্টাল। ঠিক আছে, তো এই ক্রিস্টালের মধ্যে এখন একটা বিষয় আছে, তো যদি তাপ দেওয়া হয় না, এই যে ধাতুর একটা স্পেশাল বৈশিষ্ট্য কি জানো? যে ধাতুর মধ্যে না, এই যে বাইরের যে ইলেকট্রনগুলো এরা একদম ফিক্সড ঘুরতে থাকে, যে বিষয়টা এরকম না। ঠিক আছে, এই সিলিকন পরমাণু আছে, এটার ইলেকট্রনটা কি হবে, মাঝে মাঝে যদি বেশি হাই টেম্পারেচারে যায়, মানে আমরা তো বলতেছিলাম যে সিলিকন লো টেম্পারেচারে বিদ্যুৎ পরিবহন করে না, আর যদি বেশি হাই টেম্পারেচারে চলে যায় তখন কি হয়, এই বন্ডগুলো ভেঙে যায়। মানে শক্তির জন্য অনুপরমাণুর ভাইব্রেশন হয়, ইলেকট্রনস এনার্জি বেশি পায়, তো এরা ভেঙে এই জায়গাটা ছেড়ে চলে যায়। তো ছেড়ে চলে গেলে কি হতে পারে, যে ইলেকট্রনটা কি পুরো এরকম সিলিকনের যে পুরো ম্যাটেরিয়ালটা আছে ওইটার মধ্যে দিয়ে এটা চলাচল করতে পারে, বা ইলেকট্রন একটা মোবিলিটি অর্জন করে, যেটাকে বলি আমরা, বুঝছো? তো এখন এখানে যেটা বিষয় হয়েছে যে ধাতুর ক্ষেত্রে তো নর্মালি ইলেকট্রনগুলো এরকম চলতে পারে, বাট সিলিকনের ক্ষেত্রে কি হয়, লো টেম্পারেচারে এরকম বন্ধন সহজে ভাঙে না। বাট যদি হাই টেম্পারেচারে যাও তুমি, তখন দেখা যায় কি এইখান থেকে ইলেকট্রন একটা চলে যেতে পারে। ঠিক আছে, তো একটা জায়গা থেকে যদি ইলেকট্রন চলে যায়, এখানে একটা জিনিস খেয়াল করো, যে যদি এই জায়গা থেকে ইলেকট্রন চলে গেল, এই জায়গা থেকে ধরো আরেক জায়গায় চলে গেছে, এইখানে চলে আসছে, তো এই জায়গাতে কি হবে, একটা হোল সৃষ্টি হবে না, তাই না? এই জায়গা থেকে একটা হোল সৃষ্টি হবে, খেয়াল করো। তো তাহলে এখন এই জায়গাতে একটা হোল সৃষ্টি হলো, তার মানে ইলেকট্রন গেছে এইদিকে, এই জায়গায় হোল। এখন এইখানে যখন হোল সৃষ্টি হবে তখন আবার ইন্টারেস্টিং ঘটনা ঘটবে, এই হোলকে ফিল আপ করার জন্য অন্য জায়গা থেকে আরেকটা ইলেকট্রন আসার চেষ্টা করবে, না এখানে ইলেকট্রন ফাঁকা আছে, এটা আমার ফিল আপ করে ফেলতে হবে। তো অন্য কোথাও থেকে ধরলাম যে কোনো একটা জায়গা থেকে ইলেকট্রন আইসা এখানে ফিল আপ করে দেবে। তো এই হোলকে যদি ফিল আপ করে দেয়, ধরলাম যে এখানে একটা ইলেকট্রন ছিল, তো সেই ইলেকট্রনটা আবার হচ্ছে এইখান থেকে যদি এখানে যায়, তাহলে এই ইলেকট্রনের জায়গায় এখানে হোল সৃষ্টি হতে পারে। তো তুমি তো বলতে পারো যে ভাই এখানে ইলেকট্রন কই থেকে আসলো? আসলে ধাতুর ম্যাটেরিয়ালের মধ্যে ইলেকট্রনগুলো একদম ছড়ানো ছিটানো, সবসময় গতিশীল থাকে। কোন ইলেকট্রন কখন কোথায় আছে এটা একদম এক্স্যাক্টলি আসলে বলাই যায় না। ঠিক আছে, কাইন্ড অফ এটাকেই তো ওই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পড়ছি না আমরা, আনসার্টেনিটি প্রিন্সিপাল, যে ইলেকট্রনের ভরবেগ আর
লোকেশন একসাথে নির্ণয় করা যায় না। তো যেটাই হোক, তো তার মানে কি এখান থেকে আমরা একটা জিনিস বলার চেষ্টা করতেছি যে ধরো তোমার কাছে এক্স সারি ইলেকট্রন আছে, তো বললাম যে এই ইলেকট্রনগুলো যদি এই সামনের দিকে চলে যায় তাহলে কি হবে, এই ইলেকট্রন প্রথমে হচ্ছে ধরো এই সামনে চলে আসলাম, নিচে কি এটা, তাহলে কি এটার জায়গাটা ফাঁকা হয়ে যাবে, এটার জায়গাটা ফাঁকা হয়ে গেল, সরি এখানে কি, তাহলে তখন এই জায়গাটা যদি ফাঁকা হয়ে যায় তখন কি হবে, এই সাইডের এটা তো এখান থেকে চলে গেছে তাই ওর জায়গাটা ফাঁকা হয়েছে, এখন এই ফাঁকা জায়গাটা ফিল আপ করার জন্য পিছন থেকে ইলেকট্রন এসে সেটাকে ফিল আপ করে দেবে। এখন এটা যদি ফিল আপ করে দেয় এই জায়গাটা আবার ফাঁকা হয়ে যাবে, তখন এটার জায়গা ফাঁকা হবে, এই দুটা ফিল আপ দেখা যাবে, রাইট। তো এখন এই জায়গাটা যখন আবার ফাঁকা থাকবে তখন আবার এই পাশ থেকে আরেকটা ইলেকট্রন আসবে এটাকে ফিল আপ করে দেওয়ার জন্য, তখন ওর এই জায়গাটা ফাঁকা হয়ে থাকবে। তো এটা যদি ফাঁকা হয়ে থাকে তাহলে এটা তো এখানে যা ফিল আপ করে দিয়েছে, তো তার মানে কি হবে দেখো, ইলেকট্রন অ্যাকচুয়ালি যদি সামনের দিকে যায় না, দেখা যায় কি যে এই হোলটা কি দেখো আস্তে আস্তে বাম দিকে সরে আসতেছে, রাইট। মানে ইলেকট্রনগুলো যত সামনের দিকে যাবে হোলগুলো তত বাম দিকে চলে আসতে থাকবে, ইলেকট্রন ডান দিকে গেলে হোল বাম দিকে আসে। তো এই যে হোল মানে কি অ্যাকচুয়ালি, এই যে ইলেকট্রন যে চলে গেছে, ইলেকট্রন চলে যাওয়ার যে একটা শূন্যতা ক্রিয়েট হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে হোল, রাইট। তো এই হোলগুলোকে কি ধরা হয় জানো, যে ইলেকট্রনের বিপরীত ধর্ম বিশিষ্ট একটা জিনিস, হুইচ ইজ ইলেকট্রন তো নিজে নেগেটিভ, তাই না, ইলেকট্রনের চার্জ কি, এটা নেগেটিভ চার্জ, রাইট। বাট এই যে হোল যে ধরা হয় এটাকে ধরে নেওয়া হয় যেটা হচ্ছে এটার বিপরীত একটা জিনিস, যেটা হচ্ছে পজিটিভ চার্জ। তো এখন এই যে ফাঁকা জায়গাটা শূন্যস্থান, এটাকে আমরা আসলে কন্ডাকশনের ক্ষেত্রে পজিটিভ চার্জ হিসাবে কাউন্ট করি, ঠিক আছে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে বোতলের মধ্যে তুমি পুরো পানি ফিল আপ করবা, ঠিক আছে, দেখবা তুমি পানি নিয়ে যখন নাড়াচাড়া করবা, পানি যেদিকে যাবে বোতলে ফুল ফিল আপ করার পরে একটু ফাঁকা রাখবা, পানি যেদিকে যাবে দেখবা ফাঁকা অংশটা, বাবলগুলো যে থাকে বোতলের পানির মধ্যে, ওটা তার উল্টা দিকে যায়, ঠিক আছে। মানে এই বোতলে ধরো যে পুরাটা ভরা আছে, ফাঁকা জায়গা উপরে যেটা থাকবে তুমি এরকম করো, পানি নিচে চলে আসবে, বাট ফাঁকা জায়গাটা আস্তে আস্তে আবার দেখবা এখান থেকে উপরে চলে আসতেছে। তো বিষয়টা অনেকটা এরকম যে পানি যেদিকে যায় ওই বাবলগুলো উল্টা দিকে যায়, তো এখানেও সেন্সটা ওরকম অনেকটা, ঠিক আছে। তো এই জিনিসটা তোমার জাস্ট একটু মাথায় রাখতে হবে। তো এই হোল মানে আমরা বলি পজিটিভ চার্জ, ঠিক আছে, বা ধনাত্মক আধান বাহক হিসাবে ধরে নেওয়া হয়, এটাকে কি ধরা হয়, ধনাত্মক আধান বাহক হিসাবে ধরি আমরা, এটা ধনাত্মক আধান বাহক, হুইচ ইজ পজিটিভ চার্জ ক্যারিয়ার, পজিটিভ চার্জ ক্যারিয়ার, এটা হচ্ছে পজিটিভ চার্জ ক্যারি করে, তাই এটাকে ক্যারিয়ার বলতেছি। আর এটা কি, এটা হচ্ছে ঋণাত্মক, ইলেকট্রন হচ্ছে কি ঋণাত্মক আধান বাহক, ঠিক আছে। এই জিনিসটা একটু জাস্ট মনে রাখবা। তো এখন এই জিনিসটা কেন পড়লাম, দেখা যায় কি যে তুমি যখন এই যে এই সিলিকনের যে ক্রিস্টালটা আছে এটাকে কি করা হয়, এখানে তুমি পড়ছো হয়তো যে সেমিকন্ডাক্টর দুইটা ক্যাটাগরির, একটা হয় ইন্ট্রিনজিক আর একটা হয় এক্সট্রিনজিক। মানে কি, একটা হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, হুইচ ইজ যেখানে শুধু সিলিকনের একটা ক্রিস্টাল থাকবে, ওইটা দিয়ে কোনো একটা ম্যাটেরিয়াল বানায় সেটা দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আর আরেকটা হয় মানে ভেজালযুক্ত, ঠিক আছে, মানে যেটারে বলে বহির্জাত বা এক্সট্রিনজিক। ওই ক্ষেত্রে কি হয় যে দুইটা ক্যাটাগরির সেমিকন্ডাক্টর হয়, একটা হয় কি বিশুদ্ধ বা অন্তর্জাত বলে এটাকে, বিশুদ্ধ অথবা অন্তর্জাত, আরেকটা হয় ভেজালযুক্ত বা বহির্জাত, ভেজাল মিশ্রিত, ঠিক আছে। ভেজাল বলতে আমরা কি বুঝবো, ভেজাল বলতে এই সিলিকন ক্রিস্টালের মধ্যে শুধু সিলিকন থাকবে না, অন্য যে কোনো একটা অ্যাটম এসে থাকতে পারে, ঠিক আছে, বা এটাকে বলা হয় কি বহির্জাত, ঠিক আছে, বহির্জাত সেমিকন্ডাক্টর। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার টাইপ, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর 2 নাম্বার টাইপ। এখন এই বহির্জাত বা ভেজালযুক্ত যে টার্মটা আছে এটাকে আবার আরো দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, যে তুমি ভেজাল দুইভাবে করতে পারো। কিভাবে দুইভাবে করতে পারো, যেমন দেখো এখানে একটা সিলিকন আছে না, তুমি কি করছো যে প্রায় 1 কোটি বা 10 কোটি সিলিকনের পরমাণুর মধ্যে কি করা হয়, একটা মাঝখানে অন্য একটা অ্যাটমস নিয়ে আসবা। এখন অন্য কোন অ্যাটম নিয়ে আসবা, এইটার ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল করা হয়, একটা হচ্ছে 3 যোজনী যুক্ত পরমাণু আর একটা হচ্ছে 5 যোজনী যুক্ত পরমাণু বাইরে থেকে নিয়ে আসা হয়, ঠিক আছে। যেমন সিলিকনের আগে কি আছে, অ্যালুমিনিয়াম আছে, আর সিলিকনের পরে কি আছে, ধরলাম ফসফরাস, তাই না। তো ফসফরাসের যোজনী কিন্তু 5, বাইরের স্তরে 5টা ইলেকট্রন আছে, আর অ্যালুমিনিয়ামের কত 3। দেখো কেন, কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের হচ্ছে 13 আর ফসফরাসের হচ্ছে 15। তো এটার যোজনী আমরা বাইরের স্তরে 3টা ইলেকট্রন থাকে, আর ফসফরাসের বাইরের স্তরে 5টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তুমি যদি এই সিলিকনের ভিতরে না, এই সিলিকনের ভিতরে যদি হচ্ছে তুমি একটা অ্যালুমিনিয়ামকে নিয়ে আসো, ঠিক আছে, যদি হচ্ছে একটা অ্যালুমিনিয়ামকে নিয়ে আসো, তাহলে অ্যালুমিনিয়ামের চেহারা এরকম, অ্যালুমিনিয়ামের বাইরে 3টা আছে, তো এটার সাথে অ্যালুমিনিয়াম একটা শেয়ার করছে, এই সিলিকনের সাথে একটা শেয়ার করবে, এই বাসের সাথে একটা শেয়ার করবে। এখন এইখানে এই সিলিকনের মধ্যে তো আরেকটা ইলেকট্রন আছে, সেটার সাথে কিন্তু এই অ্যালুমিনিয়াম শেয়ার করতে পারবে না, কারণ তার তো নাই, তাই না। তো এখানে আমরা কি বলবো, এখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, বা যেটাকে আমরা বলতাম হোল, ঠিক আছে। এখন এখানে হোল যদি সৃষ্টি হয়ে যায়, এই হোলগুলো ফিল আপ করার জন্য অন্য জায়গা থেকে ইলেকট্রন এসে দৌড়াদৌড়ি শুরু করবে। ইলেকট্রন যেহেতু এসে দৌড়াদৌড়ি শুরু করে, তখন কি হয়, এই পুরো সিস্টেমটার
পরিবাহিতা বেড়ে যায়, এই জন্যই আসলে ভেজালটা মেশানো হয়। ভেজাল ইংলিশ কি? ডোপ্যান্ট, মানে ডোপিং বলে, ঠিক আছে। যেহেতু এখানে একটা হোল সৃষ্টি হয়ে গেছে, বুঝছো, তো এই পুরা সিস্টেমটাকে আমরা বলবো যে এখানে একটা এক্সট্রা হোল আছে, তো এটা না কি হবে যে এখন যেহেতু হোল আছে তো ভাঙাভাঙি বেশি হবে, মানে এক জায়গা থেকে আরেকটা ইলেকট্রন সেটাকে ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবে। এর জন্য কি হবে, পুরো সিস্টেমে বিদ্যুৎ পরিবহনটা আগের চেয়ে একটু বেড়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড এটা আরও সুবিধা আছে, এটাকে ইচ্ছা মতো কাইন্ড অফ কন্ট্রোলও করা যায়, ঠিক আছে। যেমন তোমাদের মোবাইল ডিভাইস বলো বা ল্যাপটপ বলো বা কম্পিউটার বলো, ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আছে, যেমন ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক ডিভাইস কিন্তু সেম না। ইলেকট্রনিক ডিভাইস মানে হচ্ছে যেগুলো হচ্ছে যে সেমিকন্ডাক্টর দিয়ে বানানো, যেরকম মোবাইল বলো, তারপরে হচ্ছে ল্যাপটপ। আর ইলেকট্রিক্যাল মানে কোনটা? এই যে মাথার উপর যে ফ্যান থাকে না আমাদের, সিলিং ফ্যান, ওইগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল, ঠিক আছে। দুইটা কিন্তু একটু ডিফারেন্ট জিনিস, এটা একটু মনে রাখতে হবে। তো যেটা বলতেছিলাম, এখানে যদি হোল ক্রিয়েট হয়ে গেছে, তাহলে এই পুরো সিস্টেমটাকে এখন দেখো কাইন্ড অফ আমরা বলবো না যে পজিটিভ চার্জ এখানে চলে আসছে, তা কিন্তু না। কেন? কারণ এই অ্যালুমিনিয়ামের তো বাইরে 3টা ইলেকট্রন শেয়ার হয়েছে, তাই না? তো অ্যালুমিনিয়ামের কি এক্সট্রা কোনো ইলেকট্রন গ্রহণ করা বা বর্জন করা এরকম কোনো কিছু কি আছে এখানে, যে এর বাইরে থেকে ইলেকট্রন আসছে বা একটা ইলেকট্রন অ্যালুমিনিয়াম ছেড়ে দিছে, এরকম তো কোনো কিছু হয় নাই। এই জন্য পুরো সিস্টেমটাকে কিন্তু পজিটিভ চার্জ হয়েছে এখানে এটা বলা যাবে না, বলতে হবে পজিটিভ টাইপ। এটাকে কি বলতে হবে? পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর হয়ে গেছে। এটা কি? পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো এই যে ভেজালযুক্ত বা বহির্জাত সেমিকন্ডাক্টর ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর, বা এটাকে আমরা বলি পি টাইপ, ঠিক আছে, পি টাইপ সেমিকন্ডাক্টর। অ্যান্ড তারপরে এই সিমিলারলি তুমি যদি এইখানে আরেকটা কাজ করো, যে এরকম ধরো যে ক্রিস্টালটা আছে সিলিকন সিলিকন সিলিকন, ঠিক আছে, এই পুরোটার মাঝখানে এবার কি এনে দিবা? এবার হচ্ছে একটা 5 যোজিযুক্ত একটা পরমাণু এনে দিবা। তো এরকম পুরো ক্রিস্টালের মধ্যে যখন এরকম একটা জিনিস হবে, এটা দেখো 5 যোজি মানে কি? দেখো ফসফরাসকে যদি আমি ইমাজিন করে নিই, তাহলে ফসফরাসের বাইরের স্তরে ইলেকট্রন কয়টা? 5টা, রাইট। তো এটার সাথে এটা, ফসফরাসের একটার সাথে সিলিকনের এটা, ফসফরাসের আরেকটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। বাট এবার এখানে কি হবে? একটা এক্সট্রা ইলেকট্রন থাকবে, ঠিক আছে। তো এবার যেহেতু একটা এক্সট্রা ইলেকট্রন আসছে, মানে এক্সট্রা ইলেকট্রন না, আসলে এটা ফসফরাসের নিজস্ব ইলেকট্রনই, বাইরে থেকে আমি কোথাও ইলেকট্রন আলাদা প্রবেশ করাই নেই। বিষয়টা হচ্ছে ওর একটা ছিল, এটা কারোর সাথে বন্ধন গঠন করতে পারে নাই। তো এখানে কি হয়েছে? একটা নেগেটিভ চার্জ আছে এক্সট্রা, তো এটা তো দৌড়াদৌড়ি করবে পুরো ক্রিস্টালের মধ্যে। তো এই জন্যে এটাকে আমরা বলবো হচ্ছে এটা কি? নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর, বুঝতে পারছি? এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর, অলরাইট। তো তাহলে এটা হইতেছে আমাদের নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। বাট এখানেও সেই সেম কথা, এখানেই কোনো বাইরে থেকে ইলেকট্রন এক্সট্রা ঢুকাইছি বা প্রবেশ মানে বের করে দিছি এরকম কিছু না কিন্তু। তো তার মানে এটা পুরো সিস্টেমটা কিন্তু অ্যাকচুয়ালি নিউট্রাল, ঠিক আছে। সিস্টেমের ডিরেক্ট বলবা যে নেগেটিভ চার্জ আছে এই সিস্টেমের আর এটার পজিটিভ চার্জ আছে, এরকম বলা যাবে না, ঠিক আছে। কেন? কারণ কোনো ইলেকট্রন ত্যাগ করা গ্রহণ করার কোনো ঘটনাই ঘটে না এখানে। তো এইখানে পুরো সিস্টেমটা নিউট্রাল, বাট এই যে একটা ইলেকট্রন এক্সট্রা থাকার কারণে আমরা বলবো এটাকে নেগেটিভ টাইপ, ঠিক আছে। তো নেগেটিভ টাইপ আর পজিটিভ টাইপ, একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা হচ্ছে এখানে বানাই। তো পি টাইপ বানানো হয় কি? ত্রিযোজী মৌল যুক্ত করে, ত্রিযোজী। আর এন টাইপ বানানো হয় কি? পঞ্চযোজী টাইপের কোনো একটা মৌল যদি আমি অ্যাড করে দিই, তখন সেটা হয়ে যায় হচ্ছে এন টাইপ। তো তোমাকে জাস্ট এই পুরো জিনিসটা আসলে বুঝতে হবে। তো এই পুরো জিনিসটাকে আমরা একটু পরে সার্কিটে দেখাবো। তো সেটাকে কেমনে দেখাবো? দেখো এই যে পুরো যে সেটআপটা আছে না, এটাকে কি দেখানো হয়? এখানে দেখো পুরো সিস্টেমটা কিন্তু অ্যাকচুয়ালি সিলিকনের, বাট এখানে অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়ামের এটা এসে কেউ না কেউ এসে ফিল আপ করে দিবে, বুঝছি বিষয়টা? তো তখন অ্যালুমিনিয়ামে যদি একটা ইলেকট্রন কেউ এসে ফিল আপ করে দেয়, এখন তাহলে কি কাইন্ড অফ এইখান থেকে ধরো যে একটা এসে ফিল আপ করে দিল, তো লাক বাই চান্স এখানে ধরো একটা বন্ড হয়ে গেল, তাহলে অ্যালুমিনিয়াম কাইন্ড অফ একটা ইলেকট্রন গ্রহণ করছে না, শুধু অ্যালুমিনিয়ামের কথা বলতেছি, একটা ইলেকট্রন গ্রহণ করছে না, রাইট? তো গ্রহণ করলে কি হবে? অ্যালুমিনিয়াম নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়ে যাবে, শুধু অ্যালুমিনিয়াম। বাট পুরা ক্রিস্টালে তো আমি জানি যে আইসাইলের অ্যালুমিনিয়ামের হোলটা ফিল আপ করে দিল, এইখানে তো আবার কি একটা হোল ক্রিয়েট হয়ে যাবে না তখন? তো তার মানে পুরো সিস্টেমে অ্যাকচুয়ালি হোলটা হচ্ছে চার্জ ক্যারিয়ার হিসেবে মেইনলি কাজ করবে, ঠিক আছে, আধান বাহক হিসেবে কাজ করবে। তো এই অ্যালুমিনিয়াম জাস্ট দেখাবো এখানে আমরা, বাট এটার এখানে একটা ইচ্ছা করে হোল দিয়ে রাখবো, এই হোলটা দিয়ে বুঝাবো যে এটা হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার, ঠিক আছে। সিমিলারলি এই ফসফরাস যে আছে, এখানে দেখো ফসফরাসের এই ইলেকট্রন চলে যাবে কোথাও একটা, তো এই ফসফরাসের এই ইলেকট্রন যদি এখান থেকে কোথাও একটা অন্য কোথাও চলে যায়, তখন এখানে কি একটা হোল ক্রিয়েট হয়ে যাবে, ফসফরাসের জায়গাটা খালি হয়ে গেছে। তো ফসফরাস কি কাইন্ড অফ একটা ইলেকট্রন ছেড়ে দিলে কি ফসফরাস পজিটিভ চার্জিত হয়ে যাবে না ইলেকট্রন ছেড়ে দিলে? তো ফসফরাস কাইন্ড অফ পজিটিভ চার্জ হয়ে গেল। তো এখন এইখানে কিন্তু এইখানে যে চলে গেছে ইলেকট্রন হয়তো অন্য কোথাও যে থাকবে। তো এই এন টাইপে তো মেইনলি কি ইলেকট্রনটাই বেশি থাকে, রাইট?
তো এন টাইপে এই ফসফরাসের উপরে এখানে ডট দিয়ে বোঝানো হবে, এটা হচ্ছে ইলেকট্রন। তো মূল কথা হচ্ছে নেগেটিভ টাইপে আমরা বোঝাবো ইলেকট্রন হচ্ছে বিদ্যুৎ পরিবাহী মেইন চার্জ ক্যারিয়ার, আর কি হয়েছে এটা হচ্ছে পজিটিভ টাইপে, এটা এখানে আমরা দেখাবো হচ্ছে হোল, যেটা হচ্ছে মেইন চার্জ ক্যারিয়ার। ঠিক আছে, এই জিনিসটাকে তোমার হচ্ছে বুঝতে হবে। তো এখন আমরা কি বানাবো, এখন এরকম অনেকগুলো হচ্ছে নেগেটিভ টাইপ ক্রিস্টাল আর অনেকগুলো পজিটিভ টাইপ ক্রিস্টাল একসাথে কম্বাইন করে দেবো। ঠিক আছে, একটা অংশ পি টাইপ থাকবে, একটা অংশ এন টাইপ থাকবে। তো এটাকে আমরা কম্বাইন করে দিয়ে দেখবো কি হয়। দেখো, তো দেখো এখানে যেটা হয়েছে যে আমরা খুব হাই একটা টেম্পারেচার নিয়ে কি করব, এখানে একটা অংশ পুরো একটা অংশতে রাখবো হচ্ছে ধরো যে শুধু পি টাইপ, আরেকটা অংশতে শুধু এন টাইপ সেমিকন্ডাক্টর রাখবো। ঠিক আছে, এই অংশটাতে রাখবো হচ্ছে শুধু পি টাইপ, এই অংশটাতে রাখবো এন টাইপ এক একটা অংশে। তো পি টাইপে মেইনলি কি থাকে, পজিটিভ টাইপ। পি টাইপে মেইনলি হোল হচ্ছে কাজ করে, তাই না? তো হোলের ওইখানে কি হোল কখন হয়, ওই যে পি টাইপে অ্যালুমিনিয়াম আমরা নিয়ে আসছিলাম, তো কাইন্ড অফ এখানে কি অ্যালুমিনিয়াম ধরো যে নিয়ে আসছি, অ্যালুমিনিয়ামের কিন্তু আবার নিজস্ব চার্জ কি নেগেটিভ ছিল। ঠিক আছে, কিন্তু পুরো ক্রিস্টালে মেইনলি হোল ছিল। এখানে ধরো আমি এরকম অ্যালুমিনিয়াম মাইনাস দিয়ে হোল দিয়ে দিলাম, এখানে অ্যালুমিনিয়াম মাইনাস দিয়ে এখানে একটা হোল দেখাই দিলাম। তো সিমিলারলি এরকম দেখাইতে থাকো যে আমরা একটা বড় অংশ আর এই পাশে এন টাইপে ছিল হচ্ছে আমাদের ফসফরাস। ঠিক আছে, ফসফরাস আবার ছেড়ে দিছিল, উল্টা হয় সাধারণত অ্যালুমিনিয়ামের যোজনী কিন্তু প্লাস হয় আর ফসফরাসের মাইনাস হয়, তাই না? বাট এখানে একটু উল্টা হয়ে গেছে, এখানে ইলেকট্রন বোঝানোর জন্য এখানে ডট দিতে হবে। তো বিষয়টা হইতেছে এরকম, তোমাদের বইতে কিন্তু ফিগারটা এরকম দেওয়া হয়, বইতে শুধু এখানে দেখবা যে বইয়ের ফিগারটা কিরকম, পি টাইপ এখানে হচ্ছে এটা আছে, ধরো বইতে এখানে এই যে অ্যালুমিনিয়াম ফসফরাস লিখেই দেনে, ওরা ডিরেক্ট মাইনাস দিয়ে এখানে হোল দিছে, মাইনাস দিয়ে এখানে হোল দিছে, মাইনাস দিয়ে হোল দিয়ে দিছে। ঠিক আছে, সেম কাহিনী যে শুধু মাইনাস দিয়ে, আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে মনে রাখানোর সুবিধার্থে এটা বলছি। তো এখানে আমরা কি করলাম, মূলত অনেকগুলো পি টাইপ আর অনেকগুলো এন টাইপ একসাথে হাই টেম্পারেচারে জোড়া দিয়ে দিলাম। ঠিক আছে, তো জোড়া দিলে যেটা হয়েছে, এখন এই পুরো জিনিসটার নাম হয়ে গেছে হচ্ছে কি হয়েছে, এখানে দেখো একটা জাংশন হয়ে গেছে না, জাংশন মানে একটা সংযোগ। ঠিক আছে, এটাকে বলা হয় পিএন জাংশন, এটার নাম কি পিএন জাংশন। অ্যান্ড এখানে কি দুইটা টাইপের জিনিস আছে, একটা অংশে শুধু পজিটিভ টাইপ আর একটা অংশে নেগেটিভ টাইপ, তাই দুই টাইপের জিনিস থাকলে ওটাকে ডাই বা ডায়োড বলে। ঠিক আছে, পিএন জাংশন ডায়োড, এই জিনিসটার নাম হচ্ছে ডায়োড। ঠিক আছে, আমরা ডায়োডটার ভিতরে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা এরকম হয়, ডায়োড খুব ছোট ছোট হয়, তোমরা দেখছো কিনা জানি না, আমি একটা ফিগার দিয়ে রাখবো নি বাস্তব। তো এইখানে এটারই আসলে একটা ফর্ম হচ্ছে এটা, যেটা বইতে এভাবে দেওয়া আছে। ঠিক আছে, তো পিএন জাংশন ডায়োড এখানে কি আছে, হোল আছে, ইলেকট্রন আছে, এরকম। এখন ঘটনা কি ঘটবে দেখো, আমি যদি এই ডায়োডের মধ্যে, এটাতে আমাদের একটা ডায়োড, এইটাই তোমাদের দুইটা জিনিস বুঝতে হবে, একটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াসিং আর একটাকে বলি রিভার্স বায়াসিং। ঠিক আছে, একটাকে বলবো হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং আর একটাকে বলবো হচ্ছে রিভার্স বায়াসিং। এখন এই সিস্টেমটা কি আসলে দেখো, সহজ একটা বিষয়, তুমি যদি এই যে ডায়োডটা আছে না, এখানে কি করে দিছো, এখানে সুন্দর মতো একটা ব্যাটারি লাগাই দিলা। ঠিক আছে, এখানে সুন্দর মতো একটা ব্যাটারি লাগাই দিছো। এখন ব্যাটারি লাগাই দিছো মানে কি, দেখো ব্যাটারি লাগাই দিয়ে এখানে ধরো একটা রোধও লাগাই দেওয়া আছে, রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এই ব্যাটারির ক্ষেত্রে লাগানোর ক্ষেত্রে দেখো আমরা একটা বিষয় খেয়াল রাখবা, যে এই পাশটা তো আমি জানি যে এই পাশটা কি পি টাইপ, এই পাশটা এন টাইপ। আমরা ব্যাটারি লাগানোর সময় কি করছি, পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ অংশ কানেক্ট করে দিছি, এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ অংশ কানেক্ট করে দিছি। ঠিক আছে, তো এইটা দেওয়াতে কি হয়েছে দেখো, এমনিতেই তো পজিটিভ, তো মাথায় রাখবা যে বিদ্যুৎ যখন পরিবহন হয় ব্যাটারি এদিক থেকে ইলেকট্রনগুলো এইদিকে যায়, যখন যেই মুহূর্তে ইলেকট্রনগুলো এইদিকে আসে তখন অটোমেটিকলি হোলগুলো এইদিকে আসে। তো এই জন্য আমরা বলি যে ইলেকট্রনের ডিরেকশন হচ্ছে এটা, বাট অ্যাকচুয়ালি বিদ্যুৎ প্রবাহের দিক কোন দিক থেকে ধরো, পজিটিভ থেকে নেগেটিভে ধরি না, আই এর ডিরেকশন এভাবে ধরতাম, তড়িদের ডিরেকশন। তো অ্যাকচুয়ালি যেই মুহূর্তে ইলেকট্রনগুলো এইদিকে যায় ওই মুহূর্তে হোলগুলো অটোমেটিক এইদিকে চলে আসে। ঠিক আছে, তো এটা জাস্ট হচ্ছে একটা মাথায় রাখবে, এইভাবে বিদ্যুৎ পরিবহন হয়। ওই যে পানির বোতলের একটা এক্সাম্পল দিলাম না, ফুল পানির বোতলে তুমি যদি পানি বোতলকে যদি এরকম করে দাও, দেখবে বোতলে যে বাবলগুলো থাকে ওটা উল্টা দিকে যায়, পানি যখন এদিকে যাবে বাবলগুলো উল্টা দিকে অটোমেটিক চলে আসতে থাকে। ঠিক আছে, এই পি টাইপের সাথে আমরা পজিটিভ প্রান্ত কানেক্ট করে দিছি, এন টাইপের সাথে আমরা নেগেটিভ প্রান্ত কানেক্ট করে দিছি। তো এবার কি হবে, পজিটিভ ব্যাটারির পজিটিভের এখান থেকে হোল আসবে, ব্যাটারির ভিতর থেকে হোল যাই হোক বা পজিটিভ একটা আবেশ আসবে, এইখানে এসে এই হোলগুলোকে দিবে ধাক্কা।
ঠিক আছে। তো এই আবার এই ইলেকট্রনগুলো এইখানে নেগেটিভ প্রান্ত আছে, নেগেটিভ প্রান্তের সাথে ইলেকট্রনগুলো বিকর্ষিত হবে, রিপালশন, বিকর্ষণ, এগুলো এইদিকে আসার চেষ্টা করবে। তো যদি অ্যাকচুয়ালি হোলগুলো এই দিক দিয়ে চলে যেতে পারে আর ইলেকট্রনগুলো এইদিকে আসে, তখনই আসলে বিদ্যুৎ পরিবহন হয়, বুঝছি। তখনই আমরা এটাকে বলি যে বিদ্যুৎ যাইতেছে সবসময় কনসিস্টেন্টলি। তো যেহেতু ধাক্কা দিবে, একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে এখানে। দেখো কি ঘটনা ঘটবে, দেখো এই যে এই হোলটা আছে, ফার্স্টে যে ইলেকট্রনের সাথে ইলেকট্রন এদিকে আসবে আর হোল এদিকে আসবে, এটা দুজনে এসে আসলে ধরো যে হোলও আগে আসছে, ইলেকট্রনও এদিকে আসছে, তো হোল আর ইলেকট্রন কম্বাইন হয় কী হবে, পুরা ভ্যানিশ হয়ে যাবে, মানে নিউট্রালাইজ হয়ে যাবে। কেন? কারণ হোল আর ইলেকট্রন বিপরীত টাইপের জিনিস বলতেছিলাম, ঠিক আছে। এইখানকার হোল আর এই জায়গার ইলেকট্রন, এরা দুজন তো এক্সট্রা বাইরের, তো এরা দুজনে এসে এখানে নিউট্রালাইজ হয়ে যাবে। তো এখানে না কিছু আর থাকবে না তখন ফার্স্টের দিকে, এই হোল আর এই ইলেকট্রন, এই হোল আর এই ইলেকট্রন, ঠিক আছে। এখন এরপরে এরকম তো হয়ে গেছে, এরপরে কি হবে দেখো, এরপরে এই স্টিল ব্যাটারি কি সবসময় ধাক্কা দিতেছেই, ঠিক আছে, নেগেটিভটার দিকে ধাক্কা দিতেছে। তো এবার কি এই হোলের এই সামনে যাওয়ার পালা। এখন এই হোল যখন এইখানে যাবে, ইমাজিন করো পজিটিভ চার্জ আছে এখানে, রাইট। তো এই হোল তো পজিটিভ চার্জ বিশিষ্ট ধরে নিচ্ছে, এখন এটার সামনে কি যে পজিটিভ চার্জ, হুইচ ইজ ফসফরাস প্লাসটা। তো এটা যখন এদিকে যাবে তাহলে কি বিকর্ষণ হবে না? তাহলে কি হোল এদিকে যেতে পারবে না? যেতে পারবে না সহজে। তার কি হবে, সে একটা বাধার মতো অনুভব করবে। তারপরে সব বাধাই কিন্তু অতিক্রম করা যায় যদি তুমি অনেক জোরে ওটাকে পুশ করতে পারো, ঠিক আছে। বাট একটা বাধা তো হইলো, বাধা অতিক্রম করার জন্য একটা এনার্জি খরচ করতে হয়, তাই না? একটা চার্জ যখন একটা এনার্জি খরচ করে একটা সামনের দিকে আগায়, তখন ওইটাকে আমরা কি বলি, ভোল্টেজ ড্রপ বলি, বুঝছি। ভোল্টেজ জিনিসটার কনসেপ্ট কি ছিল, যে একটা চার্জ একক অ্যামাউন্টের চার্জ কতটুকু কাজ করে। ধরো 10 কুলম চার্জ একটা 5 জুল এনার্জি খরচ করে সামনের দিকে গেল, তাহলে 1 কুলম চার্জের কত করে এনার্জি লাগছে, 10 কুলম্বের 5 জুল, 1 কুলম্বের হাফ জুল করে লাগছে তাহলে, তাই না? তো ওইটাকেই বলি ভোল্টেজ। তো যখন এখানে একটা বাধা সৃষ্টি হয়, তখন এখানে কি হবে, যে এখানে একটা ভোল্টেজ, মনে করো এক্সট্রা তোমার ভোল্টেজ এখানে একটু লস হবে, ঠিক আছে। তো এই সিচুয়েশনকে আমরা তখন কি বলি, এই যে এই পুরাটাকে আমরা বলি কি একটা লেয়ার হয়ে গেছে এখানে, ঠিক আছে। এটাকে বলে ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত স্তর, মানে ইলেকট্রন আর হোল নিঃশেষিত হয়ে এখানে একটা বাধার সৃষ্টি করছে। ওই সেম ঘটনা, এই যে এই ইলেকট্রনগুলো যখন এদিকে আসার চেষ্টা করবে, এরা কি এই যে এই মাইনাসটা এদেরকে বাধা দিবে যে তুমি ওইদিকে চলে যাও, আইসো না, রাইট। তো এটাও কিন্তু আসতে পারবে না, ঠিক আছে। ঘটনা যেহেতু আসতে পারতেছে না, তার মানে ওই যে বাধাটা সৃষ্টি হবে, যে এখানে আমাদের একটা এক্সট্রা ভোল্টেজ খরচ করতে হবে, ঠিক আছে। বাট যদি তুমি হচ্ছে এই জায়গার বাধাটা খরচ করে, ধরো ব্যাটারিতে অনেক বড় ব্যাটারি দিছো, অনেক জোরে হোলগুলোকে ধাক্কা দিতেছে, তো যদি খরচ করে ওইদিকে যাইতে পারে বাধাটা টপকায়, তখন কি হবে, তখন হোলগুলো এদিকে যাইতেছে, ব্যাটারি থেকে নেগেটিভ থেকে এইদিকে আসতেছে, তখন কিন্তু এখানে সুন্দর মতো একটা কারেন্ট যাবে, ঠিক আছে। তো এইটাকে বলা হয় হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। তো ফরওয়ার্ড বায়াসিংয়ে এটা তো সিলিকন ডায়োড, রাইট। আমরা কি সিলিকন দিয়ে এই পুরো ক্রিস্টালগুলো বানাইছিলাম না? একটা জিনিস মাথায় রাখবা, যদি সিলিকন হয় তাহলে এই যে ডিপ্লেশন লেয়ারের বাধা কত হয়, 0.7 ভোল্ট, মানে 0.7 ভোল্ট এখানে খরচ হয়। ধরো তুমি 10 ভোল্টের ব্যাটারি এখানে লাগাই দিলা, বুঝছো। তো আমরা তো জানি যে এখানে ছোট্ট একটা বাধা পাওয়া লাগতেছে আমার, ওই বাধাটা অতিক্রম করতে পারলেই তারপরে সুন্দর মতো বিদ্যুৎ যাবে। তো 10 ভোল্ট লাগাই দিলে এইখানে এই লেয়ারে কি হবে, 0.7 ভোল্টের একটা বাধা সৃষ্টি হবে। তো এই 10 ভোল্ট এখান দিয়ে যাওয়ার পরে এইখানে যখন আসবে, তুমি 10 থেকে 0.7 ভোল্ট বাদ দিলে কত হয়, 9.3 ভোল্ট। তো 9.3 ভোল্ট হচ্ছে অ্যাকচুয়ালি এই রোধের মধ্যে দিয়ে পাবা, ঠিক আছে, ফর সিলিকন ডায়োড। ডায়োডটা যদি আমি জার্মেনিয়াম দিয়ে বানাই, মানে সেমি কন্ডাক্টরটা, তখন এটা আবার একটু কম হয় বাধা, 0.3 ভোল্ট হয়, ঠিক আছে। তার মানে এটা যদি জার্মেনিয়াম দিয়ে বানানো হইতো, তাহলে এখানকার বাধাটা হয়তো 0.3 ভোল্টের মাত্র, তখন আমি কত পাইতাম, 10 ভোল্ট থেকে মাত্র 0.3 বাদ যাইতো, রাইট। 10 থেকে 0.3 গেলে কত থাকে, 9.7 ভোল্ট তখন এই রোধের মধ্যে দিয়ে যাবে। তো এই যে এখন সুন্দর মতো যে কারেন্ট যাইতেছে পজিটিভ প্রান্তের সাথে পি টাইপ, নেগেটিভের সাথে এন টাইপ, এই পুরো সিস্টেমটাকে কি বলা হয়, এই পুরো সিস্টেমটাকে ফরওয়ার্ড বায়াসিং, যে কারেন্ট সুন্দর মতো সামনের দিকে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এখন দেখো অ্যাকচুয়ালি এটাকে এখন তো তোমার সার্কিটে এত বড় করে দেখানোর স্কোপ নাই। কিভাবে দেখানো হয় জানো, একটা ডায়োডের শর্টকাট চিহ্ন হচ্ছে এই যে বিষয়টা এরকম, একটা অ্যারো দিয়ে তার মাথাটা এরকম, ঠিক আছে। এইখানটুকু পি টাইপ বোঝায়, এই অংশটুকু, এই দাগটা, এই পোর্শনটা এন টাইপ বোঝায়। তো এই পুরো সিস্টেমটাকে যদি আমি শর্ট করে গিয়ে, তাহলে কীরকম হবে জানো, যে এখানে তোমার ব্যাটারি লাগানো ওই 10 ভোল্টের, আর এই যে হচ্ছে রোধটা এখানে লাগানো, এই পুরো সার্কিটের আর কি শর্ট ফর্ম এটা, ঠিক আছে। তো ফরওয়ার্ড বায়াসিং এর ঘটনা কি, পি টাইপের সাথে ব্যাটারি পজিটিভ, এন টাইপের সাথে ব্যাটারি নেগেটিভ, তো এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াসিং। ফরওয়ার্ড বায়াসিং মানে তাহলে কি, ডায়োডের যে আইকন সেখানে এই অংশটা হচ্ছে পি আর এটা হচ্ছে এন, এটার সাথে ব্যাটারি পজিটিভ অংশটা এটা, আর নেগেটিভ অংশের সাথে হচ্ছে এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এটাকে বলে ফরওয়ার্ড বায়াসিং। যে এখানে কারেন্ট যায়, একটু ভোল্টেজের ড্রপ দেয়। এবার আসো রিভার্স বায়াসিং এর ঘটনা কি হবে। রিভার্স বায়াসিং লিখে রাখছি না একটা অংশ আমি, রিভার্স বায়াসিং, এই দুইটা যদি বুঝো তাহলে আসলে হচ্ছে
সুইচিং এর ঘটনাটা বুঝে যাবা। ঠিক আছে, মনে হইতে পারে এত কিছু কেন পড়াচ্ছে, অ্যাকচুয়ালি রিজন আছে, আমি একটু ডিটেলসে যাইতেছি। দেখো তো এখানে কি হবে, এরপরের ঘটনাটা কি হবে দেখো, এবার তুমি কি করছো, এবার ব্যাটারিকে না উল্টা করে কানেক্ট করে দিছো। মানে তোমার তো এখানে পি টাইপ ছিল আর এখানে এন টাইপ ছিল, রাইট? তো ফার্স্টে তুমি এবার কি করে দিছো, ধরো এগুলো আমি মুছে দিই হালকা করে, এখানে যে হোলটা ছিল এটা দিয়ে দিলাম, এটার হোল ছিল, এটার ডট ছিল। এবার তুমি কি করবা, এবার ব্যাটারিকে উল্টা করে জোড়া দিয়ে দিবা। ঠিক আছে, মানে পজিটিভের সাথে এন টাইপ, রাইট, আর নেগেটিভের সাথে পি টাইপ। আমি এগুলো মুছে দিই, এটা এখন আর লাগবে না আশা করি, বুঝছো? এত কিছু থাকলে আসলে হিবিজিবি লাগে, মনে হয় অনেক কিছু না জানি কি কঠিন জিনিস পড়তেছি, বাট বিষয়টা সেরকম না। দেখো এটা যখন থাকে তখন তুমি নেগেটিভ টাইপের সাথে হোলের সাইডটা কানেক্টেড আছে, তাই না? উল্টা করে কানেক্ট করলে এটাকে বলে রিভার্স বায়াসিং। তো এবার কি হবে, এই হোলগুলো না এবার ওইদিকে যাইতে যাবে না, কিন্তু হোলগুলো ব্যাটারির কি, হোল তো নিজের ধনাত্মক চার্জ বিশিষ্ট, মানে ধনাত্মক চার্জ বিশিষ্ট না, ধনাত্মক চার্জ ধর্মী টাইপ, ইলেকট্রনের উল্টা। তো এই নেগেটিভগুলো কি করবে, এই হোলগুলো উল্টা এইদিকে আসা শুরু করবে। আবার এইখানে ব্যাটারি পজিটিভ প্রান্ত না, এইখানে এটা তো ইলেকট্রন ধনাত্মক মানে ঋণাত্মক, এরা ধনাত্মকের দিকে আসার চেষ্টা করবে, বুঝছো? তো এই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে জানো, এই ক্ষেত্রে না সহজে বিদ্যুৎ পরিবহন হইতে পারবে না। কেন, আগের বার তো হোল চলে গেছিলো, ইলেকট্রন এদিকে আসছিল, সুন্দর মতো কারেন্ট যাচ্ছিল এরপরে। বাট এবার দেখো কি হবে, এই হোলগুলো যদি চলে আসে, ফার্স্টে ধরলাম এই হোলগুলো এইদিকে সরে আসছে, তো এক স্টেপ সরে আসলো, ঠিক আছে। আবার এই ইলেকট্রনগুলো এইদিকে সরে আসলো এক স্টেপ, তাহলে যেটা হইলো যে এটা একটা ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হইলো, ঠিক আছে। এরপরে ব্যাটারি তো লাগাই রাখছে, ব্যাটারি তো কনসিস্টেন্টলি টানতেছে, এই হোলগুলো এবার এইদিকে চলে আসবে, এই হোলগুলোও চলে আসলো, আবার এই ইলেকট্রনগুলোও চলে আসলো, ঠিক আছে। তো দেখো তোমার ডিপ্লেশন লেয়ার কিন্তু আস্তে আস্তে বেড়ে যাইতেছে, তোমার মানে বাধার পরিমাণ অনেক বাড়তেছে। তার মানে এইখানে দেখো যে হোলগুলো এইদিকে আসতেছে, ইলেকট্রন এইদিকে আসতেছে। আমরা তো জানি যে হোল ইউজুয়ালি এই দিক দিয়ে, হোল যে ইলেকট্রন এদিক দিয়ে আসা উচিত ছিল, তাই না? হোলগুলো এদিক দিয়ে যে এই পাশে আসবে, ইলেকট্রনগুলো এদিক থেকে যে এদিকে আসবে, এটাকে বলে বিদ্যুৎ প্রবাহ। কিন্তু এখানে তো ঘটনা উল্টা ঘটতেছে, কোনো কিছুই হইতেছে না। দেখো এই যে তুমি যদি রিভার্স বায়াসে তার মানে কানেক্ট করে দাও, ডিপ্লেশন লেয়ার বড় হইতে থাকে, বড় হইতে হইতে অনেক বড় হয়ে যায়। একটা সার্টেন টাইম পর কি হয়, তুমি যদি এরপর অনেক হাই ভোল্টেজ ব্যাটারি লাগাই দাও, দেখা যাবে কি হোল ইলেকট্রন সব যে এই ডায়োডের কার্যকারিতাই নষ্ট হয়ে গেছে, পুরো ডায়োডটা একদম ডেড, ঠিক আছে। তখন এই ডায়োডে কোনো আর এটার কার্যকারিতা থাকবে না, এটা কাইন্ড অফ একটা নষ্ট হয়ে জ্বলে গেছে মনে করো, ঠিক আছে, শর্ট হয়ে গেছে যেটাকে বলি। তখন এটা পুরো একটা তার হিসাবে কাজ করবে। তখন কি হবে, ব্যাটারি থেকে নর্মালি পজিটিভ চার্জ দিয়ে, পজিটিভ এই পাশ থেকে অটোমেটিকলি কারেন্ট এদিকে আসা শুরু করবে। তো কি বললাম, রিভার্স বায়াসিংয়ে আস্তে আস্তে ডিপ্লেশন লেয়ারটা বাড়তে থাকে, বাড়তে 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 যদি আমি ভোল্টেজ আরও বাড়াই দিই, এই ডায়োডের কার্যকারিতা একসময় নষ্ট হয়ে যায়, ঠিক আছে। কারণ এখানে অনেক পরিমাণ হচ্ছে ভোল্টেজের ড্রপের প্রয়োজন হয়, ঠিক আছে। যে এখানে ডিপ্লেশন লেয়ার বাড়তেছে, বাড়তেছে মানে বাধা বেশি হচ্ছে। এখন বেশি বাধা হইলে আবার ওইখানে যদি আমি বেশি কারেন্ট দিয়ে মানে এটাকে অতিক্রম করার চেষ্টা করি, তখন এটা হিট জেনারেট হয়ে ডায়োড পুরো ডেড। তখন এই পুরো ডায়োডটা একটা তারের মতো কাজ করবে। তখন নর্মালি এই দিক দিয়ে পজিটিভ চার্জ এদিকে চলে আসবে, বুঝছি বিষয়টা? তার মানে এটাই হচ্ছে আমাদের রিভার্স বায়াস। তো আমি রিভার্স বায়াসে দেখো ডায়োড নষ্ট হওয়ার আগ পর্যন্ত কিন্তু কোনো তড়িৎ প্রবাহ হইতে দেয়নি। খেয়াল করে দেখছো যে আগের বার এই ডায়োড খালি ডিপ্লেশন লেয়ার বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, নষ্ট হওয়ার আগ পর্যন্ত কি কোনো পজিটিভ চার্জ এই পাশ দিয়ে হোলগুলো এই দিক দিয়ে যে এই পাশে আসতে পারছে না? যেহেতু নষ্ট হওয়ার আগ পর্যন্ত যেতে দেয় নাই, তাহলে তো আমরা এখানে কি বুঝলাম যে এখানে আসলে এটা একদম বিদ্যুৎ প্রবাহ হইতেই দেয় না যতক্ষণ না এটা নষ্ট না হয়। রিভার্স বায়াসিংয়ে কাইন্ড অফ আমরা এই জন্য ধরে নিই যে একটা আদর্শ ডায়োড উল্টাভাবে কানেকশন দিলে কখনো বিদ্যুৎ প্রবাহ হইতেই দেয় না। তো রিভার্স বায়াসে কারেন্টের অ্যামাউন্টটা এখানে 0 ধরে নেওয়া হয়, ঠিক আছে। তো রিভার্স বায়াসের ফিগারটা কীরকম হবে দেখো, ওই যে ওইটার মতোই পিএন লিখবা এখানে। ফার্স্টে তুমি এখানে পিএন লিখে এখানে জাস্ট এটা তো পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ অংশ কানেক্ট করে দিবা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলতেছি রিভার্স বায়াস। তো ফরওয়ার্ড বায়াসে আমরা ধরে নিব যে কারেন্ট যায়, তড়িৎ প্রবাহ পাওয়া যায়, বাট রিভার্স বায়াসে কোনো কারেন্ট পাওয়া যায় না, মানে আই সমান 0 ধরে নেওয়া হয়, ঠিক আছে। তো কোনো প্রবাহ পাওয়া যাবে না। এটা এই দুইটা জিনিস যদি বুঝো, তাহলে এখন তোমার জন্য আসলে ডায়োড বোঝা মোটামুটি হয়ে গেছে, ডায়োড কিভাবে কাজ করে। আর এখানে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে সিস্টেমটা পড়লাম, এটা ট্রানজিস্টরে কি হেল্প করবে আমাদের, ঠিক আছে। এবার আসো ট্রানজিস্টরে। তো ট্রানজিস্টরের ঘটনা কি খেয়াল করো। ট্রানজিস্টরে কি করা হয়, ট্রানজিস্টরকে ট্রায়োডও বলে, ঠিক আছে। মানে কি যে তুমি 3 রকমের জিনিস এখানে থাকবে, ঠিক আছে। ডায়োডে কি শুধু একটা পি একটা এন ছিল, এখন এখানে কি হবে 3 রকমের বলতে 2 রকম জিনিসই থাকবে, মানে একটা পি টাইপ, একটা এন টাইপ আর একটা এন টাইপ থাকবে, ঠিক আছে। তো 3টা অংশ থাকে এখানে। দেখো ফার্স্টে তুমি এইখানে ট্রানজিস্টরের একটা অংশে কি নিবা, একটা অংশে শুধু এন টাইপ লাগাইলা, একটা অংশে নিবা হচ্ছে শুধু পি টাইপ,
আরেকটা অংশ শুধু এন টাইপ, ঠিক আছে? মানে এন টাইপ আর পি টাইপ জোড়া দিছো, তার সাথে আবার আরেকটা বড় এন টাইপ জোড়া দিছো, ঠিক আছে? তো এইখানে এই ধরনের যদি কোনো সেটআপ বানানো হয়, এই জিনিসকে বলা হয় হচ্ছে ট্রানজিস্টর, ঠিক আছে? এখন দেখো ট্রানজিস্টরের ঘটনাটা আসলে কি। তো ট্রানজিস্টরের এন টাইপ মানে কি জানি আমরা, এখানে ইলেকট্রনগুলো মেইন বিদ্যুৎ পরিবহন করে। তো ইলেকট্রনগুলো মানে কি, যে ডট 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 দিয়ে বুঝাইতাম আমরা, প্লাস দিয়ে ডট বুঝাইতাম, প্লাস দিয়ে ডট বুঝাইতাম এখানে। তারপর এই পি টাইপের ঘটনাকে এখানে হোল থাকে, হোলে কি এখানে মেইনলি হোল দিয়ে দেখাইতাম এরকম, যে পুরো সিস্টেমে। আর এন টাইপ তো এন টাইপই। তো এইভাবে হচ্ছে একটা ট্রানজিস্টর বানানো হয়, যে এখানে তিনটা পোর্শন থাকে, একটা অংশ এন টাইপ থাকে, মাঝখানে পি টাইপ, আর ওই সাইডে আরেকটা এন টাইপ, তাই এটাকে ট্রায়োড বা ট্রানজিস্টর বলে। তো যে অংশটা সবচেয়ে বড়, মাথায় রাখবা, যে অংশটা সবচাইতে বেশি বড়, এই অংশটাকে কি বলে, এই অংশের সুন্দর একটা নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে কালেক্টর। এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে কালেক্টর, বা বাংলায় বলে সংগ্রাহক, ঠিক আছে? এরপরে আরেকটা অংশ আছে, দেখো যেটা মাঝখানে আছে, মানে যার দুই সাইডে এন টাইপটা লাগানো, ঠিক আছে? এই পি টাইপের মাঝখানে আছে না, এটার এই পাশে লাগাইছে, এই পাশে বলে না যে পিঠা পিঠি লাগাইছে। তো এই জন্য এটার নাম কি হয়, যে পিঠ, বা এটা কি হয় মেইন বেজ, এটার নাম কি বেজ অথবা পিঠ বলা হয় এই মাঝখানের অংশটাকে, যে এখানে একটু ডোপিংটা কম থাকে, ঠিক আছে? আর এইখানে এন টাইপে কি থাকে, অনেক বেশি, মানে কালেক্টর যে পোর্শনটা, এটা সবচাইতে একটু বড় অঞ্চল থাকে, এইখানে হচ্ছে ক্রিস্টালসগুলো অনেক বেশি থাকে। আর এই লাস্ট এই পোর্শন যেটা, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ইমিটার, ইমিট করে, এটা কি ইমিটার, বা এটার বাংলা নাম হচ্ছে নিঃসারক, ঠিক আছে? প্রত্যেকটা ট্রানজিস্টরে এরকম তিনটা পোর্শন থাকে। এখন ট্রানজিস্টরকে দেখানো হয় কিভাবে, ট্রানজিস্টরের ফিগারটা কীরকম হয় সার্কিটে, সেটা হচ্ছে যেরকম কাইন্ড অফ, ঠিক আছে? এটা হচ্ছে একটা ট্রানজিস্টরের সার্কিটের চিত্র আঁকি আমরা, যে একটা বেজের অংশ, একটা নিঃসারকের অংশ, আর একটা কালেক্টর। এখন তুমি কিভাবে বুঝবে এইটা দেখে কোনটা? তো সবসময় মাথায় রাখবা যে এই পাশে এই যে একটা আছে, এই যে এটা সবসময় হচ্ছে আমাদের বেজ, ঠিক আছে? এই মাঝখানের এটা। এখন এই সাইডেরটা ইমিটার হবে না, এই সাইডেরটা কালেক্টর ইমিটার হবে, কেমনে বুঝবো? তো ইমিটারের ক্ষেত্রে যেই পাশে দেখবা যে একটা অ্যারো দেওয়া আছে, অ্যারো এই দিকেও থাকতে পারে, উল্টা দিকেও থাকতে পারে, যেই পাশে অ্যারো থাকবে মাথায় রাখবা ওটাই ইমিটার, ঠিক আছে? ওটা হচ্ছে কি ইমিটার, আর এই পোর্শনটা হবে তাহলে আমাদের কালেক্টর। বুঝতে পারছি? তো এমিটার আর কালেক্টরের ঘটনা আমরা বুঝলাম, ঠিক আছে? এখন যেটা হবে এখানে, যে তুমি এটা দিয়ে কি করবে, এটা দিয়ে একটা সার্কিট বানাবা, ঠিক আছে? এই ট্রানজিস্টরের একটা বড় অংশ কি কাজ করে, এটা হচ্ছে অ্যাম্পলিফাইং আর সুইচিং হিসেবে কাজ করে, ঠিক আছে? তো দেখো ফার্স্টে, তার মানে এটা দিয়ে সার্কিট কিভাবে বানানো হয় আমি যদি তোমাকে দেখাই, এটা হচ্ছে বেস। তো এখানে খেয়াল করো, বেসটা আসলে কি দিয়ে বানানো, পি টাইপ দিয়ে বানানো। দেখো ট্রানজিস্টর মোটামুটি তাহলে দুইটা টাইপের হইতে পারে। কীরকম, দেখো মাঝখানে আমি পি দিছি, তাই না? তাহলে এন পি এন ট্রানজিস্টর, এটা হুইচ ইজ এক সাইডে এন, একটা অংশ পি, বাকিটা এন। এখন এটা তো উল্টাও হইতে পারে, পিএনপি হতে পারে না একটা অংশ, আরেকটা ট্রানজিস্টর হইতে পারে না পিএনপি। তো এই পাশে পি দিব, এই পাশে মাঝখানে এন রাখবো, আরেকটা পি। তো এইভাবে পি আর এন দিয়ে আমরা মোটামুটি দুইটা সেটআপ বানাইতে পারি ট্রায়োড বানানোর ক্ষেত্রে, বা ট্রানজিস্টর এনপিএন ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর। তো আমাদের মোস্ট অফ দ্য কেসে এনপিএন নিয়েই তোমাদের লেভেলে বেশি কাজ, তো এটা নিয়ে আমরা একটু থাকি, ঠিক আছে? তো এটা কি এনপিএন, দেখো এমিটারটা কি এন দিয়ে বানানো, এন টাইপ, আর কালেক্টরটাও কি এন টাইপ, ঠিক আছে? তো এটার সার্কিটটা কিভাবে দেওয়া হয় মাথায় রাখবা, যে এইখানে যে বেজ আর এমিটারের যে পোর্শন না, বেজ আর এমিটার, এইটা একটা সার্কিটের ইনপুট অংশ হিসেবে কাজ করতেছে এখানে, অ্যান্ড এটা সবসময় ফরওয়ার্ড বায়াসিংয়ে থাকবে, ঠিক আছে? এটা কি ফরওয়ার্ড বায়াসিং। ফরওয়ার্ড বায়াসিং মানে কি, এটার পজিটিভ প্রান্তের সাথে, এই পজিটিভ টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত, হুইচ ইজ সামথিং লাইক দিস, পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত, বুঝছি? আর এন টাইপের সাথে ব্যাটারি নেগেটিভ, বাট এখানে আমাদের একটা কি, একটা রেজিস্ট্যান্স হিসাবে কিছু রেখে দিলাম, ঠিক আছে? নেগেটিভের সাথে এন, পজিটিভের সাথে, পজিটিভ টাইপের সাথে এটা পজিটিভ, এটা রাখলাম। তো এটা কি করবে, এটা হচ্ছে আমাদের ইনপুট সার্কিট হিসেবে কাজ করবে, ইনপুট, ঠিক আছে? ইনপুট সার্কিট হিসেবে কাজ করবে, অ্যান্ড এটা কি থাকবে, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিংয়ে থাকবে, এফবি, ঠিক আছে? ফরওয়ার্ড বায়াসিং মানে এরকম পি টাইপের সাথে পজিটিভ, ঠিক আছে? অ্যান্ড এই কালেক্টরের ঘটনাটা কি ঘটবে, এই কালেক্টরের এই যে এই অংশ যে আছে একটা সার্কিটের, এটা কি হবে, এটা সবসময় রিভার্স বায়াসে থাকবে। বা তুমি মাথায় রাখবা, কালেক্টরে যদি এন টাইপ থাকে, তাহলে এখানে কি করতে হবে, এটাকে সবসময় ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করতে হবে, হুইচ ইজ রিভার্স বায়াসিংয়ের ঘটনা কি উল্টা ছিল না, নেগেটিভের সাথে, নেগেটিভ টাইপের সাথে ব্যাটারির পজিটিভ অংশ কানেক্টেড। তো এটা সবসময় মাথায় রাখবা। তো এটা হচ্ছে রিভার্স বায়াস বানাবো আমরা। দেখো এটার, আরে
ঠিক আছে, এই যে ব্যাটারি পজিটিভের সাথে কি করলাম, এটার এন টাইপ দিলাম, এখানে একটা রোধ লাগাই দিয়ে রাখবো আমি। ঠিক আছে, তো এই ব্যাটারিটা একটু বড় হবে, এইখানে এন টাইপের সাথে ব্যাটারি পজিটিভ দিছি, তো এটা রিভার্স বায়াসিং হয়ে গেছে। এই পাশে কি এটা বেশি দেখার দরকার নেই, যদি এটাও হয়েছে পি টাইপের সাথে ব্যাটারি নেগেটিভ। তো এইভাবে করে একটা সার্কিট হচ্ছে বানানো হয় ট্রানজিস্টর দিয়ে। এখন তুমি বলতে পারো এই সার্কিট দিয়ে কী করবো, এই সার্কিটটা আসলে কীরকম কাইন্ড অফ তুমি এটাকে ইমাজিন করতে পারো, এটা হচ্ছে তোমার ওই যে মাইক্রোফোন থাকে না, মাইক্রোফোন হাতের, যেটা দিয়ে আমরা কথাবার্তা বলি, ঠিক আছে, যেখানে সাউন্ড টাউন্ড যায়, এইটা ইনপুট অংশ হচ্ছে আমরা যে মাইকটা নিয়ে কথা বলতেছি সেটা। আউটপুট সার্কিটটা কী কাজে লাগে, আমাদের যে মাইক যে থাকে যেটা দিয়ে লাউড আকারে সাউন্ড বের হয়। তো তুমি এই রেজিস্ট্যান্সটা বলতে মনে মনে ধরে নিবা যে এটা হচ্ছে কি একটা মাইকের মতো কাজ করতেছে। ঠিক আছে, তো এটা কি তেমন একটা লোড রেজিস্ট্যান্স, মানে এটা লোড নিতেছে অনেক, তো এটার নাম কি আর এল, আর এই অংশটার নাম কি আর আই ধরে দেওয়া হয়। ঠিক আছে, ইনপুট রেজিস্ট্যান্স মানে মাইক্রোফোনের রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এখন তার মানে এই পুরো সেটআপটার হচ্ছে এরকম। এখন এখানে ঘটনা কি ঘটবে, কিভাবে আসলে তার মানে এই মাইক থেকে ছোট্ট একটা সাউন্ড, যে আমার মাইক্রোফোন থেকে ছোট একটা সাউন্ড যে মাইকে এত জোরে শোনা যায়, এটা আমরা হালকা করে একটু দেখবো যে অ্যাম্প্লিফিকেশনটা কীভাবে হয়। আর এই সার্কিটের আর একটা নাম আছে, সুন্দর নাম, সেটার নাম কি, এই দেখো এই বেসটা এই পাশেও আছে, এই বেসটা এই পাশেও আছে, রাইট। তো তার মানে কি এটাকে ধরা হয় হচ্ছে কমন বেস সার্কিট, যে বেসটা কমন আছে দুইটা অংশে, ইনপুটেও আউটপুটেও। এটা হচ্ছে আমাদের আউটপুট সার্কিট, যেটা হচ্ছে রিভার্স বায়াসে কানেক্টেড, এটা একটু মাথায় রাখবে। আর এই সার্কিটের নাম কি হয়, কমন বেস সার্কিট। ঠিক আছে, এখন দেখো এটা কমন বেস সার্কিট যেহেতু, তো তাহলে এটার ক্ষেত্রে ঘটনা কি ঘটবে, তুমি যখন এই যে এই মাইনাস দিয়ে হচ্ছে ধরো যে কি আসতেছে, ইলেকট্রন আসতেছে ব্যাটারি নেগেটিভ দিয়ে, ঠিক আছে, ধরলাম এই ইলেকট্রনগুলো আসতেছে আসতেছে আসতেছে, এই ইলেকট্রনগুলো এই দিক দিয়ে গেল, ঠিক আছে, এই ইলেকট্রনগুলো এই দিক দিয়ে যে এখানে কি হবে, যে এইখানেতে যে এন টাইপ মানে কি, যেটা তাই না, এটা কি এমিটার বলছিলাম, এই অংশে আসতেছে ইলেকট্রনস, রাইট, এই পাশ দিয়ে আসতেছে। ঠিক আছে, এটা একটু হিবিজিবি হয়ে গেছে। দেখো ইলেকট্রন আমি এইখানে একটা দেখাই, যে এটা তো হচ্ছে আমাদের প্রতীক দিয়ে বানানো, আমরা একটু অরিজিনাল থিওরিটিক্যালি দেখাই। দেখো এখানে কি হয়েছে, যে আমরা কি নিয়েছিলাম, এমিটারের সাথে একটা রোধ নিয়ে ব্যাটারি নিয়েছি, তাই না, এটা হচ্ছে আমাদের এমিটারের সাথে একটা রোধ নিয়ে একটা ব্যাটারি নিয়েছি, ওইটাই এখানে আবার রাখতেছি আমি বোঝানোর সুবিধার্থে। এটাকে বলছিলাম আমরা ইনপুট রোধ, যেটা হচ্ছে আমাদের মাইক হিসাবে কাজ করতেছে, তাই না। আর এইখান থেকে কি হয়েছে, একটা এইখান থেকে নিয়ে এটাকে আমরা কি করছি, একটা আউটপুট রোধ হিসেবে দিলাম, এটা হচ্ছে মাইক্রোফোন, আর এটা হচ্ছে বলছি মাইক হিসেবে কাজ করে। ওইটার এটা সেম সার্কিট, বুঝছো, এখানে আমি ভিতরের ঘটনাটা দেখাইছি, এখানে দেখাইনি। তো আর এইখানে কি হয়েছে, এখানে ব্যাটারি পজিটিভ প্রান্ত কানেক্টেড করা আছে, তারপরে এটা এইভাবে যুক্ত আছে। ঠিক আছে, জাস্ট একটু বুঝে নিও ওই সার্কিটটা এরকম। তো কী হবে, এইখানে নেগেটিভ প্রান্ত দিয়ে কী হবে, এই দিক দিয়ে কারেন্ট যাবে, ঠিক আছে, নেগেটিভ প্রান্ত দিয়ে এই দিক দিয়ে কারেন্ট যাবে, ইলেকট্রন যেতেছে, তো ইলেকট্রনগুলো এইদিকে ধাক্কা দিবে, যেহেতু এটা ফরওয়ার্ড বায়াসিং আছে, দেখো পজিটিভ অংশটা পি টাইপ, নেগেটিভ অংশ, তো এইখান দিয়ে তো আসলে কারেন্টের ফ্লো হয়, রাইট। বাট ঘটনা কোথায় ঘটবে জানো, যে তুমি যখন এখান দিয়ে দিবা, এইখানে এই পিঠের যে অংশ মানে বেজ যে পোর্শনটা, এই বেজের পোর্শনটা কি হয়, খুবই পাতলা হয় অ্যান্ড সবচেয়ে কম ডোপিং থাকে, মানে এইখানে পরিবহন ক্ষমতা খুব কম। ধরো যে এইখান দিয়ে যদি 100টা ইলেকট্রন আসে, এইখানে যদি 100টা ইলেকট্রন মোটামুটি থাকে, ধরো এই যে এই এনে মানে এমিটারে, এখানে ধরো যে হোল থাকবে হয়তো 10টা, তো 100টা ইলেকট্রনের সাথে 10টা হোল কম্বাইন হইলে, তো এই দিক দিয়ে আসবে হচ্ছে 10টা ইলেকট্রন এই দিক দিয়ে চলে আসতে পারবে, আর 10টা হোল এই দিক দিয়ে যায় এইদিকে আসবে, মানে পজিটিভ প্রান্ত থেকে হোল যায় বলছিলাম আমরা, নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন এই দিক দিয়ে আসে। তো এই পাশ দিয়ে যে কয়টা হোল এই দিকে যাবে, ইলেকট্রনও সেই কয়টাই আসবে। তো এইখান থেকে কী হবে, ইলেকট্রন যখন যাবে, তো হয়তো 10টা হোল এই যে এইগুলোর সাথে কম্বাইন হবে, ঠিক আছে, 10টা হোল এই দিক দিয়ে এসে কম্বাইন হয়ে ম্যাক্সিমাম ইলেকট্রন এই দিকে চলে আসবে, বুঝছো। এইখান থেকে ব্যাটারি যখন এই ইলেকট্রনগুলোকে ধাক্কা দিবে, ইলেকট্রনগুলো তো এইদিকে আসার চেষ্টা করবে, বাট হয়তো মাত্র খুব অল্প সংখ্যক হোল এই ইলেকট্রনগুলোর সাথে কম্বাইন করতে পারবে। হয়েছে যে এখানে দেখো যে এইখান থেকে ইলেকট্রন আসছে, এইখান থেকে ইলেকট্রন আসে এই দিক দিয়ে, তো এখন নেগেটিভ থেকে কি পজিটিভে ধরে নিই আমরা ব্যাটারির লুপ, তো এদিক দিয়ে এসে আসলে ফুল যতগুলো ইলেকট্রন এদিক দিয়ে আসবে, ততগুলো ইলেকট্রন অ্যাকচুয়ালি এদিক দিয়ে হোলের সাথে মিশে এদিকে আসতে পারবে না। কেন, কারণ এই পি টাইপে অনেক কম আছে হোলস, বুঝছি, তো ম্যাক্সিমাম ইলেকট্রন এদিকে চলে যাবে। তো এই দিক দিয়ে যেটা হইলো আমাদের, যে যদি কাইন্ড অফ আমরা ধরে নেই যে 100টা ইলেকট্রন যদি যায়, 100টা ইলেকট্রন যদি যায়, তার মধ্যে মাত্র হচ্ছে 10টা ইলেকট্রন এখানে হোলের সাথে মিলতে পারে। তো 10টা ইলেকট্রন যেহেতু হোলের সাথে মিলতে পারে, তার মানে কি ব্যাটারি থেকে মাত্র 10টা হোল এদিকে চলে আসবে। তো ধরে নেওয়া হয় কি যে 100টার মধ্যে তাহলে 10টা হোলের সাথে যেহেতু মিলতেছে, তো এই দিক দিয়ে ইলেকট্রন আসবে হচ্ছে আমাদের মাত্র
10টা ইলেকট্রন হচ্ছে এইদিকে চলে আসবে 100টার মধ্যে, বাদ বাকি 90টা ইলেকট্রন কী হবে এই দিকে চলে যাবে, বাদ বাকি 90টা এইদিকে চলে যাবে, হুইচ ইজ 100টা এইদিকে যাইতেছে, তার মধ্যে 10টা এইদিকে আসলো, বাদ বাকি 90টা এইদিকে। অ্যান্ড এটার রিজনও আছে, এমনিতে এটা হচ্ছে এন টাইপ, এন টাইপে কী হবে ইলেকট্রনস আছে, তাকে আবার দেখো ব্যাটারির পজিটিভের সাথে আমি কানেক্ট করে রাখছি, তাই না? তো ইলেকট্রনগুলো তো এমনিতেই এদিকে আসার চেষ্টা করতেছে এই ব্যাটারি পজিটিভের সাথে। তো যেহেতু এইখান থেকে এমনিতেও ইলেকট্রন আসতেছিল, তো এমনিতেই ব্যাটারির জন্য এটা অনেক টান পাইতেছে, অ্যাট্রাকশন অনেক বেশি এই ব্যাটারির জন্য ইলেকট্রনগুলোর যেহেতু অনেক বেশি, তার কারণে কী হবে মোস্ট অফ দ্য ইলেকট্রন সেইদিকে চলে যায়। ঠিক আছে, এইখানে যে ইলেকট্রন থাকে 100টার মধ্যে অ্যাকচুয়ালি দেখা যায় কি মোটামুটি 5%, 100%-এর মধ্যে 5% ইলেকট্রন এইদিকে আসে, প্রায় মোস্ট অফ দ্য ইলেকট্রন ওইদিকে চলে যায়। বাট সেটা কিন্তু হওয়ার কথা ছিল না, আমরা জানি যে এটা যেহেতু একটা সার্কিট, এই দিক দিয়ে যে এই বাস দিয়ে এসে একটা কানেকশন হবে, আর এটার ক্ষেত্রে কি শুধু এরকম একটা কানেকশন হবে, তাই না? বাট এখানে যেটা হয় যে এই দিক দিয়ে যায় 100% ইলেকট্রনের মধ্যে 100% কারেন্টের মোটামুটি 5% হচ্ছে এইদিকে চলে আসে, মানে 100% ইলেকট্রনের 5% ইলেকট্রন এইদিকে যাবে, বাকি মোস্ট অফ দ্য ইলেকট্রন এই দিক হয়ে এইদিকে চলে যাবে, হুইচ ইজ 95% ধরে নিতে পারো তুমি ইলেকট্রন ওইদিকে চলে যাবে। ঠিক আছে, তো যখন এই যে 95% ইলেকট্রন এদিকে চলে গেল, এখানে তাহলে খেয়াল করো, তাহলে 95% ইলেকট্রন যেহেতু এদিকে চলে গেল, এই যে তাহলে কি ঘটনা ঘটবে, এই ইলেকট্রনগুলো যেখান থেকে গেছিল ওরা তো মাইক হয়েই গেছে, রাইট? মাইক হয়ে যেহেতু গেছে, তার মানে কি মাইকের সিগন্যালটা ওই ইলেকট্রনগুলোর কাছে আছে, তো ওই ইলেকট্রনগুলো এখানে আসছে, এই জায়গা দিয়ে 5% এইদিকে আসছে, বাট 95% ইলেকট্রন কিন্তু এই ইলেকট্রনগুলোর সাথে কম্বাইন হয়েছে, রাইট? যেহেতু কম্বাইন হয়ে এদিক দিয়ে চলে আসছে, তার মানে কিন্তু এইখানে যে সিগন্যালটা ছিল এদের সাথে মিশে এখানে এসে কিন্তু সিগন্যালটা অনেক বড় হয়ে যাবে। কেন? কারণ এখানে কিন্তু কারেন্টের ভ্যালুটা কাইন্ড অফ একটু বেড়ে গেছে। ঠিক আছে, যে এখানে কী হবে ভোল্টেজের অ্যামাউন্টটা বেড়ে যাবে। প্রথম কথা হচ্ছে কেন এখানে লোড রেজিস্ট্যান্স, মাইকের রেজিস্ট্যান্স অনেক বেশি বড় হয়। ঠিক আছে, তারপর ব্যাটারির যে ভোল্টেজ, এটা বেশ বড় ব্যাটারি নেওয়া হয়, তো এই দিক দিয়ে যেই কারেন্টই আসবে এইখান দিয়ে কারেন্ট যখন এই কারেন্ট ছোট হইলেও এই রোধের মান তো অনেক বড়, রাইট? এই রোধের মান অনেক বড়, কয়েক কিলো হোম মেগা হোম এরকম হয়। তো এখানে যদি ভোল্টেজ হিসাব করো ভি সমান কি ভি সমান আইআর না ভোল্টেজ, তো এই দিক দিয়ে যেই কারেন্টই আসুক এটা বড় রোধের সাথে যখন গুণ হবে এটা ভোল্টেজটা অনেক বড় একটা ভোল্টেজ, মানে বড় একটা সিগন্যাল হিসেবে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে আমরা যদি এটা পুরো জিনিসটার সামারি করি, তাহলে কি হইলো ঘটনা, কিভাবে অ্যাকচুয়ালি অ্যাম্পলিফাই হইলো, আমাদের ছোট্ট একটা মাইকের কাছ থেকে যে সিগন্যাল, মাইকের কাছ থেকে যে ছোট শব্দ, সেটা এই ইলেকট্রনগুলো এদিক থেকে নিয়ে গেল। ঠিক আছে, নিয়ে যে এদিকে আসছে, এখন এদিকে এসে পুরাটা আসলে এখানে ডোপিং কম থাকার কারণে এই সার্কিটটা তারা পুরো সবগুলো ইলেকট্রন এদিকে চলে আসতে পারবে না, মাত্র 5% ইলেকট্রন আসবে, বাকি 95টা ইলেকট্রনই এইখানে এসে এদিক দিয়ে চলে আসবে এই সার্কিটে। তো এই সার্কিট দিয়ে যেহেতু চলে আসবে, তো ওই কারেন্টটা এত বড় একটা রেজিস্ট্যান্সের সাথে যখন গুণ হবে তখন সেটা অটোমেটিকলি বড় একটা ভোল্টেজে কনভার্ট হবে। তো এখানে কিন্তু তুমি খুব বেশি ভোল্ট দাও না, ইনপুট রেজিস্ট্যান্সের রোধও ছোট, এখানে কারেন্টও ছোট, তো এখানে এই কারেন্টের নাম কি দেওয়া যায় বলো তো? এটা কি এমিটার না? এমিটারের সাথে লাগানো, তো এমিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট যায় সেটাকে আই দিই, আর বেজের মধ্যে দিয়ে যে কারেন্ট যায় সেটাকে আমরা বলি বি, কালেক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট যায় সেটাকে আমরা বলি সি। ঠিক আছে, হুইচ ইজ এই যে এই দিকের কারেন্টকে আমরা বলি হচ্ছে এমিটার, আর এই দিক দিয়ে যে কারেন্টটা চলাচল করবে সেটাকে আমরা বলি বি, বেস কারেন্ট। এই দিক দিয়ে যে কারেন্ট আসে সেটা তো কালেক্টরের সাথে, সেটাকে বলি সি। তো এটা একটু মনে রাখতে হবে। তো তাহলে এখানে আমরা যেটা হয় যে এইখানে ভোল্টেজ কত হবে দেখো, এখানে রোধ কত আই, তার সাথে এইখানকার কারেন্ট কত ই, ছোট্ট একটা কারেন্ট গুণ করে দিলাম, এইখানকার ভোল্টেজ পাওয়া গেল। কেন? কারণ ভি সমান আইআর, রাইট? ইনপুট ভোল্টেজ। আর আউটপুট ভোল্টেজে কি হবে? আউটপুট ভোল্টেজে ভিও, এখানে কি কালেক্টর কারেন্ট আসতেছে এদিক দিয়ে যে কালেক্টরের সাথে যুক্ত, বাট এই রোধের মান অনেক বড়। ঠিক আছে, এই রোধের মান কিলো হোম মেগা হোম এরকম হয়ে যায়, তো বড় একটা জায়গা বড় একটা রোধের সাথে এটা গুণ হওয়ার কারণে এটা অনেক বড় হয়ে গেল। ঠিক আছে, ভোল্টেজটা অনেক বেশি বড় আকারে দেখা যাবে, মানে ছোট্ট সাউন্ডটা মাইকে এসে অনেক লাউড আকারে শোনা যাবে, বুঝছি? ভোল্টেজটা বেড়ে গেছে। এইভাবে হচ্ছে একটা জিনিস আমাদের অ্যাম্পলিফায়ার হিসাবে এটা কাজ করে। ঠিক আছে, তো এই পোর্শনটা ছিল হচ্ছে ট্রানজিস্টর কিভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। ট্রানজিস্টর মূলত কিভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে কিভাবে কাজ করে। ঠিক আছে, যে ট্রানজিস্টরের সেটআপ দিয়ে আমরা এটা মোটামুটি বুঝলাম। এখন এইখানে দেখো, তো অ্যাম্পলিফায়ার হিসেবে যখন কাজ করে তখন বিষয় কি দেখো, এইখানে কি যে একটা পি টাইপ, এই অংশটা পি টাইপ না আমাদের, আর এই অংশটা তো এন টাইপ, তো কি এখানে একটা পিএন জাংশন ছিল, রাইট? পিএন জাংশন ছিল মানে কি পি থেকে পজিটিভগুলা, পি থেকে হোলগুলো এদিকে আসছে, ইলেকট্রনগুলো এদিকে আসছে, রাইট? এবার তুমি ইমাজিন করো, তুমি এই ব্যাটারিকে যদি রিভার্স বায়াসে কানেক্ট করে দাও, ইমাজিন করো এইখান থেকে কোনো অ্যাকচুয়ালি কারেন্ট যাবে না। আমরা কি বলছিলাম যে পিএন জাংশনে যদি আমরা
রিভার্স বায়াসে কানেক্ট করে দিই, আইডিয়ালি সেটা কোনো কি হবে না, বিদ্যুৎ পরিবহন করতে দিবে না, মানে এই সার্কিটে ইলেকট্রন এদিকে যাওয়ার চেষ্টা করবে না, এই কোনো ঘটনাই ঘটবে না। মানে তোমার কি করতে হবে, তার মানে পি টাইপের সাথে পজিটিভ দিলে, এন টাইপের সাথে নেগেটিভ দিলে এইখান দিয়ে সার্কিটে একটা কারেন্ট চলে, মানে ট্রানজিস্টরটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হিসাবে কাজ করে। এই ইলেকট্রনগুলো ধাক্কা পেয়ে 100টার মধ্যে 5টা ইলেকট্রন এদিকে আসে, 95টা ইলেকট্রন এদিকে যায়, ট্রানজিস্টরটা অ্যাক্টিভ মোডে থাকে, ঠিক আছে। বাট যদি তুমি ব্যাটারিকে উল্টা করে লাগাই দাও তাহলে কী লাভ হবে? আমরা জানি না যে ডিপ্লেশন লেয়ার আস্তে আস্তে বেড়ে যায়। মনে আছে যে এইটুকু একটা ডায়োডের মতো না, ইমাজিন করো এই পোর্শনটুকু একটা পিএন একটা ডায়োডের মতো না, তুমি যদি এটাকে ব্যাটারিকে উল্টা করে লাগাই দাও তাহলে হয়ে যাবে এটা রিভার্স বায়াস। তখন কি এইটা কি এই ট্রানজিস্টরটা কি আর কাজ করবে? এই ট্রানজিস্টরটা আর কাজ করবে না, কারণ আমরা ধরে নিয়েছিলাম রিভার্স বায়াসে ট্রানজিস্টর মানে ওই ডায়োডের যতটুকু অংশ ওইটা তড়িৎ প্রবাহ হইতে দেয় না। তো পুরো ট্রানজিস্টরের এই পুরো কাহিনীটা তখন কিছুই নেই, তখন যা পড়লাম কিচ্ছু হবেই না, ঠিক আছে। তো পুরো ট্রানজিস্টরটা তখন ইনঅ্যাক্টিভ মোডে থাকবে। বুঝছি বিষয়টা? তার মানে একটা জিনিস এখান থেকে আমরা বুঝলাম, দেখো সুইচিংয়ের ঘটনাটা কি, সুইচিংয়ের ঘটনাটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল। তুমি যদি ইনপুট সার্কিট আছে তোমার, ইনপুটকে যদি ফরওয়ার্ড বায়াসিংয়ে রাখো তাহলে কি হয়, ট্রানজিস্টর অ্যাক্টিভ, মানে পুরো ট্রানজিস্টরটা কাজ করে, ট্রানজিস্টর অ্যাক্টিভ ধরে নিতে পারো, ঠিক আছে। তো অ্যাক্টিভ ধরে নিলা। বাট যদি হচ্ছে ইনপুট সার্কিটকে, এবার যদি তুমি ইনপুট সার্কিটে ব্যাটারিটা উল্টা করে লাগাই দিলে এটা কি রিভার্স বায়াসিং হয়ে যায় না? আরবি রিভার্স বায়াসিং ফরওয়ার্ড বায়াসিং দরকার আগের যে একটু দেখে আসো ভিডিও পজ করে, মানে কয়েক মিনিট আগে আছে হয়তো। তো রিভার্স বায়াসিংয়ে দিলে তখন তো এই পুরো সিস্টেমটার কিছুই হবে না, মানে তখন আমি যা পেঁচাল পারছি এগুলো পুরো কিছু হবে না, সব উল্টাপাল্টা হয়ে যাবে, ডিপ্লেশন লেয়ার মোটা হয়ে যায়, আমরা জানি রিভার্স বায়াসিংয়ে এইটুকুর মধ্যে তো কোনো কারেন্টই যাবে না। তাহলে কি ট্রানজিস্টর ইনঅ্যাক্টিভ, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের সুইচিং ট্রানজিস্টরের, বুঝছো? তার মানে সহজ কথা, তুমি দেখো তাহলে যদি এখানে খেয়াল করো, আমি পুরো সিস্টেমটার মধ্যে যদি বলি যে হচ্ছে এই যে এই এমিটারে নেগেটিভ দিতে হবে, এই বেজে পজিটিভ দিতে হবে, ঠিক আছে। হুইচ ইজ বেজে হাই ভোল্টেজ দিতে হবে তোমার, খেয়াল করছো? বেজে যদি হাই ভোল্টেজ দাও, বেজে পজিটিভ আছে মানে কি হাই ভোল্টেজ দেওয়া আছে এই পাশের ইনপুট সার্কিটে, যদি বেজে হাই ভোল্টেজ দিলা তাহলে সেটা চলে, কাজ করে, ঠিক আছে। আর যদি বেজ এবার ব্যাটারি উল্টায় দাও, মাইনাসটা এখানে আসবে, তো বেজে লো ভোল্টেজ দিলে পুরো জিনিসটা কাজ করে না। বুঝতে পারছি বিষয়টা? এটাকেই বলে আসলে সুইচিং, যে আমরা ভোল্টেজ হাই দিলে ট্রানজিস্টর অ্যাক্টিভ, ভোল্টেজ লো দিলে ট্রানজিস্টর ইনঅ্যাক্টিভ। তো এইভাবে আসলে সুইচিংটা হয়। সুইচের মেইন কাজ কি? অফ অন। সুইচ অ্যাক্টিভ মানে কি, সুইচ চালু বলতে এখানে দিয়ে কারেন্ট যাচ্ছে, ভোল্টেজ যাচ্ছে। বাট সুইচ অফ মানে কি, ওটা ইনঅ্যাক্টিভ, ওটা এখন আর কোনো কিছু পাস করতে দিতেছে না, ঠিক আছে। তো এই হাই ভোল্টেজ লো ভোল্টেজের দিয়ে আমরা বিষয়টা বুঝতে পারি। তো এটা হচ্ছে আমরা কমন বেজের জন্য পড়লাম। এখন আমরা পড়বো সুইচিংটা কমন ইমিটারের জন্য। আগের বার আমরা হচ্ছে দেখলাম এই সার্কিটটা ছিল, তাই না? বেজটা দুইটার মাঝখানে ছিল। এবার এই যে ট্রানজিস্টরটা আছে না, এটাকে একটু এভাবে ঘোরাই দাও, ঘোরাই দিয়ে এখানে নিয়ে আসো। তো তাহলে এটা কি হয়ে যাবে, দেখো এমিটারটা দুইটা সার্কিটে আছে, এই যে এমিটারের অংশটা যেটা এই সার্কিটেও আছে, এই সার্কিটেও আছে। আর তাহলে এই জন্য এটার নাম কি হবে, এমিটারটা দুই জায়গাতেই কমন, তাই এটার নাম হচ্ছে কমন এমিটার সার্কিট, রাইট। এখন কমন এমিটার সার্কিট এখানে আমরা এনপিএন ট্রানজিস্টর দিয়ে বানাইছিলাম, হুইচ ইজ এখানে এন, এখানে পি, এখানে এন, ঠিক আছে। মানে এটা এন টাইপ, এটা পি টাইপ, এটা এন টাইপ। আমরা আবারও বলি পি টাইপের ডোপিংটা খুবই কম থাকে, ঠিক আছে। এমিটার আর কালেক্টরের ডোপিংটা অনেক বেশি থাকে। এখন এখানে দেখো আমরা কি বলছিলাম, এটা তো আমাদের ইনপুট সার্কিট, যেখানে আমাদের হচ্ছে মাইকে ইনপুট নেওয়া হয়, রাইট। মাইকে ইনপুট যেটা থেকে নেওয়া হয়, তো এটা ইনপুট সার্কিট না? খেয়াল করো এখানে, এবার ভালো করে খেয়াল করো সুইচিংটা আসলে কীভাবে কাজ করে। এইটা দিয়ে বেশি সুইচিং আসে পরীক্ষায়, বুঝছো? ওইটা দিয়ে বেশি আসে না। তো ইনপুটে কি থাকে দেখো, ইনপুট সার্কিট মানে আমি বলছি এটা ফরওয়ার্ড বায়াসিংয়ে থাকতে হবে, রাইট। এবার দেখো, এবার এটা এখান থেকে ঘুরে এইদিকে চলে আসছে, তার মানে বেজ কালেক্টর এটাই মিটার। তো বেজ বলতে অ্যাকচুয়ালি বেজটা পি টাইপ দিয়ে বানানো, রাইট। তো এই পি টাইপটা দেখো ব্যাটারি পজিটিভের সাথে কানেক্ট করছি, কেন? কারণ ইনপুট সার্কিট আমাদের কি ফরওয়ার্ড বায়াসিংয়ে দিতে হবে, তাই না? ফরওয়ার্ড বায়াসিং যাতে সুন্দর মতো কারেন্ট যায় ঠিকঠাক। আর এইখানে এইটা এমিটারের এই নেগেটিভটা, এটা মানে এন টাইপটা, এটা নেগেটিভের সাথে কানেক্ট করে দিছি, ঠিক আছে। তাহলে এটা ফরওয়ার্ড বায়াসিং। আর এইখানে যদি খেয়াল করো যে মাইকের যে পোর্শনটা, এখানে আমি কি বলছিলাম যে কালেক্টরের যেটা এন টাইপ থাকে ওটার সাথে সবসময় ব্যাটারি পজিটিভ হবে। এই পাশে কার সাথে কানেক্টেড আছে ওটা দেখার বিষয় না, ঠিক আছে। দেখার বিষয় যদিও, দেখো এখানে তুমি বলতে পারো ভাই ব্যাটারি পজিটিভের সাথে এইখানেও এন টাইপ, ব্যাটারি নেগেটিভের সাথে এইখানেও এন টাইপ, এটা কি হইলো, এটা নিয়ে আসলে চিন্তা করার দরকার নাই আমাদের, বুঝছি। আমাদের মেইন জিনিসটা হচ্ছে যে এই এন টাইপের সাথে আমাদের ব্যাটারির পজিটিভ অংশটা কানেক্টেড, আসলে চিন্তা করার দরকার আছে, সেগুলো এখন তোমাদের পরীক্ষাতে বেশি ওগুলো নিয়ে মাথা ঘামাইতে হবে না। দেখো তো এখানেও সেই সেম ঘটনা। তাহলে যদি আমি বলি কি ঘটনা ঘটবে, ছোট করে যদি আমি বলি কি হয়, তাহলে এই যে এইটা যে আছে
এখানে আমরা আসলে তড়িৎ প্রবাহের ডিরেকশন দিয়ে বুঝতেছি না, এটাতে বুঝতেছি হচ্ছে আমরা ইলেকট্রনের প্রবাহের ডিরেকশন দিয়ে। ঠিক আছে, তো দেখো এইখানে ইনপুট সার্কিটে কি হবে, এখানে ইনপুট সার্কিটে মনে করো যে কারেন্ট কি সবসময় যে দিক দিয়ে চলতেছে, মানে পজিটিভ থেকে নেগেটিভ অ্যাকচুয়ালি কারেন্ট যায়, বাট ইলেকট্রন কি সবসময় উল্টা দিকে আসে না, তাই না? তো ব্যাটারি থেকে যে মাইকের সাথে যেহেতু ব্যাটারি কানেক্টেড, তো এই মাইকের থেকে ইনপুট দিয়ে ইলেকট্রন কি ব্যাটারি থেকে বেরোয় এদিকে ইলেকট্রন যাচ্ছে, রাইট? তো এদিক দিয়ে কি হবে, এদিক দিয়ে ইলেকট্রন যাচ্ছে এদিকে, এই পাশে মাইনাসের সাথে ইমাজিন করো এই পাশে ইলেকট্রন যাচ্ছে। তো মোটামুটি আমি ধরে নিতে পারি যে এখানে আমরা কি বলছিলাম 100% ইলেকট্রন আছে। ঠিক আছে, এখন এইটা কি পিএন জাংশন হয়েছে এখানে, আর এটা ফরওয়ার্ড বায়াসিং, তাই না? ফরওয়ার্ড বায়াসিং হওয়ার কারণে এখানে পি টাইপটা আবার খুবই ছোট থাকে, তাই তো? তো 100টার মধ্যে কী হবে, মোটামুটি ইলেকট্রনগুলো এদিক দিয়ে যখন যাবে খুব বেশি পরিমাণ না এদিক দিয়ে ইলেকট্রন আসতে পারবে না, কারণ ডোপিংটা কম। ঠিক আছে, এখানকার মোস্ট অফ দ্য ইলেকট্রন এখানে এসে কালেক্টরে মিলিত হবে, কালেক্টরে মিলিত হয়, কালেক্টর ইলেকট্রনগুলো তো এমনিতেই পজিটিভের সাথে কানেক্টেড, ওরা তো এমনিতেই এদিকে চলে আসতে চাইতেছে, রাইট? তো 100টার মধ্যে মোটামুটি 5% ইলেকট্রন দেখা যাবে যে এই দিক দিয়ে ব্যাক করছে, বাদ বাকি 95% ইলেকট্রন কথার কথা ওই দিকটাতে চলে যাবে। বুঝতে পারছি বিষয়টা? 95% ইলেকট্রন ওই দিকটাতে চলে গেল। ঠিক আছে, খুব ভালো বিষয়। যেহেতু 95% ইলেকট্রন চলে গেল, তার মানে কি হলো, ইনপুট সার্কিট থেকে ইলেকট্রন এদিক দিয়ে যে 100টা ইলেকট্রন এই দিক দিয়ে আইসা এইখান দিয়ে গেল। ঠিক আছে, যে মাথায় রাখবা যে পাশে আরও ওইটা মিটার এদিক দিয়ে যাওয়ার ফলে তো এই ইলেকট্রনগুলো মূলত এই দিক দিয়ে বেশি না এসে ওই দিক দিয়ে চলে গেছে। তো ওই দিক দিয়ে যেহেতু চলে গেছে, এই দিক দিয়ে যে ইলেকট্রন গেছিল তাদের কাছে তো মাইকের সিগন্যালটা ছিল, সেটা যে এই বড় একটা মাইকের রোধের কাছে যে ওই কারেন্টটা ইলেকট্রনগুলো এখানে পড়ছে। এখন ইলেকট্রনের প্রবাহ মানে কি, তড়িৎ প্রবাহ। তো বড় একটা রোধের সাথে যখন আই এর মান গুণ হবে, আই গুণন আর হইলে ওটারই আমরা ভোল্টেজ বলি, তখন এই ভোল্টেজটা অনেক বেশি বড় আকারে মানে কি হবে, যে অ্যাম্পলিফাইড হয়ে যায়। বুঝছি? এখন ঘটনাটা ইমাজিন করো, এবার যদি দেখি এটা তো অ্যাম্পলিফিকেশন বললাম, সুইচিংয়ের ঘটনাটা কি? সুইচিংয়ের ঘটনাটা হচ্ছে যে এইখানে দেখো সুইচিংয়ের ক্ষেত্রে কি হয়, তো তুমি এই মাইনাসটা কি এই এন টাইপের নেগেটিভ ইলেকট্রনগুলোকে ধাক্কা দিবে, এই মাইনাস থেকে ব্যাটারির নেগেটিভের থেকে ইলেকট্রন ধাক্কা দিবে, তো ইলেকট্রনগুলো ওইদিকে যাবে। আর পি টাইপ থেকে দেখো এখান থেকে কি ইলেকট্রনগুলো এদিকে আসার চেষ্টা করে, পি টাইপ থেকে হোলগুলো এদিকে আসার চেষ্টা করে, সেটা করলেই তো ভালো, তাই না? যে পজিটিভ হোলগুলো এইদিকে আসবে, ইলেকট্রনগুলো ওই দিক থেকে যাবে নেগেটিভ থেকে, এটাই তো নর্মাল নিয়ম, তাই না? তো এটা যদি হয় তাহলে কি ইলেকট্রন এদিকে যায়, হোল এদিকে আসে, তার মানে কি তখন বিদ্যুৎ পরিবহন হইতেছে সার্কিটে, তাই না? যদি এই দিক দিয়ে একটা অংশ যায় বিদ্যুৎ, ওই দিক দিয়ে একটা অংশ যায়, সেটা দেখার বিষয় না, বিদ্যুৎ পরিবহন তো হইলো, তাই না? তো তার মানে দেখো এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের কি আছে, এমিটার, এমিটারের সাথে নেগেটিভ আর বেজের সাথে পজিটিভ প্রান্ত কানেক্ট করা কিন্তু, তাই না? তো তার মানে তুমি যদি এরকমভাবে বেজের সাথে যদি পজিটিভ দাও, এমিটারের সাথে যদি নেগেটিভ দাও, তাহলে এই ট্রানজিস্টরটা কাজ করতেছে, তাই না? যে আমি কি দিছি, বেজকে দিছি কি, বেজের সাথে দেখো পজিটিভ, ব্যাটারির পজিটিভ, পজিটিভ মানে কি হাই ভোল্টেজ, পজিটিভ মানে হাই ভোল্টেজ, রাইট? আর এই এমিটারের সাথে কি দিছি, এমিটারের সাথে কি দিছি খেয়াল করো, এই এমিটারের সাথে কি দিছি, নেগেটিভ দিছি, তাই না? নেগেটিভ, নেগেটিভ মানে কি লো ভোল্টেজ। তো এইসব যদি দিই তখনই আমরা দেখি অ্যাম্পলিফাই হয়। অ্যাম্পলিফাই হয় মানে কি ট্রানজিস্টরটা কাজ করে, এইখান দিয়ে সিগন্যাল যে এই ইলেকট্রনগুলো এইদিকে 5% এইদিকে আসবে, 95% ওইদিকে যে মাইকে যাবে, তো সুন্দর মতো কাজ করতেছে। হুইচ আমি বলতে পারি ট্রানজিস্টরটা অ্যাক্টিভ মোডে আছে। ঠিক আছে, বলা হয় এটাকে বলা হয় সুইচ অন। তো এটাকে তার মানে তুমি যদি বেসকে পজিটিভে রাখো আর এমিটারকে নেগেটিভে রাখো, তখন এই ট্রানজিস্টরটা কি হয়, এটাকে বলা হয় অ্যাক্টিভ, মানে সুইচটা অ্যাক্টিভ আছে। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাক্টিভ মোড ট্রানজিস্টর, যে ট্রানজিস্টরটা কাজ করতেছে। এবার ইমাজিন করো, আর এখানে কি আছে দেখো, এখানে কিন্তু এই যে কালেক্টরের যে পার্টটা আছে, এই কালেক্টরটা কি আছে, কালেক্টরটা কিন্তু এখানে হাই ভোল্টেজ আছে, তাই না? কালেক্টরটা এখানে কীভাবে আছে, কালেক্টরটা কিন্তু এখানে হাই ভোল্টেজ আছে, ওইটা আমাদের দেখার বিষয় না, যদিও দেখলে সমস্যা নেই আসলে। মানে কালেক্টর হয়ে কি হয়েছে, রোদ আছে, রোদের সাথে মূলত হাই ভোল্টেজ কানেক্টেড, তাই না? তাই আমি বলতে পারি যে এই কালেক্টরে আমাদের একটা জিনিস দিতে হয়, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি রোদ, যেখানে মাইক থাকে ওটার সাথে কি ব্যাটারি হাই ভোল্টেজ কানেক্টেড থাকে, তাই না? তো এখানে কি ব্যাটারি পজিটিভ দেওয়া মানে কি, পজিটিভ মিনস এটা হাই ভোল্টেজ বোঝাবে, রাইট? তো হাই ভোল্ট বোঝানো মানে এটা আসলে কি ট্রানজিস্টরকে এটা অ্যাক্টিভ সিচুয়েশন আমরা ইমাজিন করি। ঠিক আছে, বাট তুমি এবার তোমার মন চাইছে না এই ব্যাটারিকে আমি উল্টা করে দিব, ইনপুট সার্কিট যে আছে তার ব্যাটারিকে আমি উল্টা করে দিব। এখন দেখো উল্টা করে দিলে কি আর সুন্দর মতো এই ঘটনা ঘটবে? দেখো এখানে আসো, এই কমন বেসটা জাস্ট এমনি আঁকছিলাম দেখানোর জন্য, ওটার সাথে আগেরটার সাথে মিলিয়ে দেখানোর জন্য। তুমি যদি এবার খেয়াল করো যে এইখানে ব্যাটারিটা দিছো উল্টায়, ব্যাটারিটা এখানে উল্টায় দিছো, তো উল্টায় দিলে ইমাজিন করো এইখানে কি হইলো,
এই পাশে চলে আসছে হচ্ছে এই যে নেগেটিভের সাথে এন টাইপের সাথে কি এখানে পজিটিভ প্রান্ত কানেক্ট হয়ে গেছে, আর পি টাইপের সাথে নেগেটিভ, তাই না? তো এই যে এইটুকু যে পিএন, যেটুকু অ্যারো, এইটুকু তো পিএন জাংশন, মানে কি একটা ডায়োডের মতো অংশ এইটুকু। তো ডায়োডের মতো অংশ যদি উল্টা হয়ে যায়, নেগেটিভের সাথে পজিটিভ দিলাম, নেগেটিভ টাইপের সাথে পজিটিভ, আর পজিটিভ টাইপের সাথে নেগেটিভ দিলাম, তখন কি এটা অ্যাকচুয়ালি কোনো কাজ করবে? ইমাজিন করো, তখন কি এইটা মানে ধরো ব্যাটারিটাকে জাস্ট উল্টাই দিছো তুমি, এভাবে করে দিছো, ঠিক আছে, যে পজিটিভটা যায় এন টাইপের সাথে আছে, তাই না? এখন পজিটিভটা যায় যদি এন টাইপের সাথে থাকে, তাহলে এন টাইপের ইলেকট্রন এই ব্যাটারির কাছে চলে আসবে, আর পি টাইপের হোল এইদিকে চলে আসবে। আর এই মাঝখান দিয়ে তো এই হোলগুলা কারেন্ট যাওয়ার শর্ত কি, এইখানকার পজিটিভের যে হোলগুলো এইটা পুরো এই দিক দিয়ে যে এইদিক দিয়ে যে এইদিকে আসতে হবে, তাহলে কারেন্ট যাবে। বাট এইখানে এই পজিটিভে ইলেকট্রন এখানে ঠাস করে চলে আসছে, আর এইখানকার ইয়াগুলো চলে আসছে। তো এইখানে যদি রিভার্স বায়াসিং হয়ে যায় না, তাহলে তো আমরা বলি কি এখানে পিএন যে জাংশন, এই যে পি অংশটুকু আর এন অংশটুকু মিলে একটা ডায়োডের মতো ইমাজিন করো। তো রিভার্স বায়াসিংয়ে তো কারেন্ট যায় না, তো তার মানে এই ক্ষেত্রে কি কারেন্ট যাবে? এই ক্ষেত্রে কারেন্ট যাবে না, মানে এই ট্রানজিস্টরের এইখানে কোনো মানে বিদ্যুৎ পরিবহন হবে না। তো তার মানে এটা কি বলবো, ট্রানজিস্টর ইনঅ্যাক্টিভ মোড, মানে পুরো সেটআপটাই তখন কাজ করবে না, ঠিক আছে? তোমাকে ওই আগের মতো করেই দিতে হবে, ঠিক আছে? তখন আর এই যে এরকম 100টা ইলেকট্রন যাওয়া আসার কোনো স্কোপই নেই। আগের বার 100টা ইলেকট্রন যাইতেছিল, 5টা এদিকে আসছে, 95টার দিকে, বাট এবার তো ইলেকট্রনই এদিকে চলে আসছে, তাই না? হোল এদিকে চলে আসছে, কারণ ওই সার্কিটের কারেন্ট কই দিয়ে যাবে, রাইট? তো সেটা তো আর পসিবলই না। তো ইলেকট্রন এই দিক দিয়ে পুরা যায় এইদিকে আসতে হবে, বা কিছু ইলেকট্রন এদিকে যাইতে হবে, তাহলে সার্কিটটা কাজ করে। তো এটা যেহেতু কাজ করতেছে না, ওইরকম যেহেতু হবে না, তার মানে এটা হচ্ছে আমরা বলতেছি এটাকে সুইচ অফ সিচুয়েশন বলা হয়, বুঝছো? তাহলে দেখো এখানে তুমি কি কি করছো, তুমি যদি বেজ, এই দেখো বেজের সাথে যদি নেগেটিভ দিয়ে দাও, খেয়াল করো বেজের সাথে কি দিবা, বেজের সাথে দিছো হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে কি, লো ভোল্টেজ বলতে পারি আমরা, তাই না? নেগেটিভ মানে লো ভোল্টেজ, ঠিক আছে? বেজের সাথে যদি তুমি নেগেটিভ দাও আর লো ভোল্টেজ দাও, তাহলে এই সার্কিট আর কাজ করে না। তাহলে এটা কি অটোমেটিকলি আমাদের এমিটারের সাথে অন্য যাই হলো। তো আর কি আছে এটা আমাদের দেখার বিষয় না, বুঝছো? তো মূল কথা, ব্যাটারি উল্টাই দিলেই তো কাজ করে না। একটা জিনিস মাথায় রাখবো যে বেজে আমাদের হাই ভোল্টেজ দিলে ট্রানজিস্টর অ্যাক্টিভ, আর বেজে আমাদের যদি এই বেজের সাথে যদি আমি ব্যাটারি উল্টাই দিই, তাহলে লো ভোল্টেজ হয়ে গেল না, তখন এটার কাজই করে না। তখন এটা কি বলি আমরা, তখন এটাকে বলি ইনঅ্যাক্টিভ সিচুয়েশন, যে ট্রানজিস্টর ইনঅ্যাক্টিভ, এই ট্রানজিস্টর আর কোনো কাজই করতে পারতেছে না, অ্যাম্প্লিফিকেশন তো দূর। তো এটাকে বলা হয় সুইচিং মোড, ঠিক আছে? যে বেজে আমি যদি হাই দেই, বেজে যদি আমি হাই দিই তাহলে তো এই ট্রানজিস্টর কাজ করে, বেজে যদি লো দেই তাহলে ট্রানজিস্টর কাজ করে না। তার মানে হাই থাকলে অ্যাক্টিভ, লো থাকলে ইনঅ্যাক্টিভ, এটাকে বলা হয় সুইচ। তো সুইচ বানানোর জন্য কি করতে হবে, বেজে হাই ভোল্টেজ দিলে কারেন্ট যাবে, সুইচ অন, বেজে লো ভোল্টেজ দিলে কারেন্ট যাবে না, সুইচ অফ। বুঝতে পারছি? ঠিক আছে? ইনঅ্যাক্টিভ মানে সুইচ অফ, সুইচ অফ। আর যদি এই বেজে যদি আমি হচ্ছে কি দেই, বেজে যদি হচ্ছে পজিটিভ প্রান্ত দিতাম ব্যাটারির, ঠিক আছে, তাহলে তখন সেটা কি হইতো, হাই ভোল্টেজ হয়ে যেত। হাই ভোল্ট হইলে ওটাকে কি বলি আমরা, ট্রানজিস্টর অ্যাক্টিভ, সুন্দর মতো ট্রানজিস্টর তার নিজের মতো কাজ করতেছে, এটাকে বলে সুইচ অন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সুইচিং এর ঘটনা, ঠিক আছে? তো এখন এইটা দিয়ে, এইটায় হচ্ছে বড় ঘটে আসে মাঝে মাঝে। তো আমি এইটা দিয়ে তোমাদের এখন একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো যে কিভাবে আসলে কেন এই চ্যাপ্টারে অর গেট অ্যান্ড গেটের কাহিনীগুলো দিচ্ছে। কমন এমিটার সার্কিট দেখছিলাম, তাই না? যে এটা কমন এমিটার সার্কিট ছিল। তো এটার জন্য আমরা যেটা মূল কথা যেটা বললাম, যে এটা ছিল হচ্ছে আমাদের বেজ, এটা হচ্ছে আমাদের এই যে এই অংশটা আসছে এটা হচ্ছে আমাদের এমিটার, অ্যান্ড এই পোর্শনটা যেটা এটা হচ্ছে আমাদের মেইনলি কালেক্টরের কাহিনী, রাইট? তো এখান থেকে আমরা জাস্ট আমাদের একটা কথা বলছি, ইম্পর্টেন্ট যেটা কথা সেটা হচ্ছে যে বেজে সবসময় হাই দিতে হবে। বেজে মানে সহজ কথা, এই বেজ আর এমিটার, এটা বেজ পি, এমিটার এন, ফরওয়ার্ড বাইসিংয়ে আছে ব্যাটারির সাথে, মানে পি টাইপের সাথে পজিটিভ, এন টাইপের সাথে নেগেটিভ, তাহলে এটা সুন্দর মতো কাজ করে, তাহলে ট্রানজিস্টর কাজ করে। তার মানে বেজে হাই ভোল্টেজ, বেজে হাই ভোল্টেজ, তার মানে কি ট্রানজিস্টর অ্যাক্টিভ, ঠিক আছে? বা এটাকে আমরা বলতে পারি সুইচ অন হিসেবে কাজ করে। আর বেজে যদি আমরা ব্যাটারিটা উল্টা করে দিই বা কিছু না দিই, এখানে লো ভোল্টেজ, এটা কি মিন করে, এটা অফ মিন করে, তাই না? যে এই ট্রানজিস্টর তখন আর কাজ করে না। এইটুকু জিনিস আশা করি বুঝতে পারছো। এখন এইটুকু যদি বুঝো, এটা দিয়ে এখন আমরা কিছু গেট বানানোর চেষ্টা করবো, যে গেট কেমনে বানাইতেছে, কেন এই চ্যাপ্টারে আসলে লজিক গেটের কাহিনীগুলো দিল, ঠিক আছে? এটা তো একটা ট্রানজিস্টর, তাই না? তো এখানে তুমি জাস্ট তার আগে একটা জিনিস মনে রাখো, যে এখানে আমরা কি দেখছিলাম, যে এটা যে মেইন কাহিনী, এটা কি কালেক্টর কারেন্ট, রাইট? এদিক দিয়ে যে কারেন্ট আসতেছে এটা কি কালেক্টর কারেন্ট, আইসি বলি এটাকে আমরা। তারপরে কি এই পজিটিভ দিয়ে এই দিক দিয়ে যে কারেন্ট আসে সেটাকে বলি আই বি, বেস কারেন্ট, আর এটা যেটা সেটা হচ্ছে আইই।
তো আমি অ্যাকচুয়ালি তোমাদের পড়াইছিলাম হচ্ছে ইলেকট্রন দিয়ে ডিরেকশন দেখাইছিলাম, বাট এখন দেখো আমি ডিরেকশন কিন্তু উল্টা দিছি, রাইট? ইলেকট্রনের ঘটনা কি ছিল? ইলেকট্রনের ঘটনা ছিল নেগেটিভ ইলেকট্রন ছিল 100টা ইলেকট্রন বলছিলাম এইদিকে যাবে, রাইট? 100% ইলেকট্রন ধরলাম এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যায় ইলেকট্রন, এদিক দিয়ে যায় ইলেকট্রন এইদিকে চলে আসে হচ্ছে বলছিলাম মোটামুটি 5টা ইলেকট্রন হয়তো এদিকে আসে, বাদ বাকি 95টা ইলেকট্রন এদিকে চলে যায়, তাই না? তো ইলেকট্রনের ডিরেকশন এইদিকে, এইদিকে আর এইদিকে। তো দেখো যেদিকে ইলেকট্রনের ডিরেকশন ছিল তার উল্টা দিকে অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহের ডিরেকশনটা দেওয়া। তো এখানে একটু খেয়াল রাখতে হবে যে তড়িৎ প্রবাহের ডিরেকশনটা কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনের ডিরেকশনের উল্টো দিকে হয়, রাইট? এটা একটু বুঝতে হবে তোমাকে। তো এখন এখানে দেখো, তো ট্রানজিস্টর অ্যাক্টিভ মানে কি? একটা ইন্টারেস্টিং ঘটনা কি তার মানে, দেখো ওই ইলেকট্রনের ঘটনা যা পড়ছিলাম, এখন এখানে দেখো তার মানে কি এদিক দিয়ে কালেক্টর কারেন্ট আসতেছে, এদিক দিয়ে বেজ আসতেছে। যদি কালেক্টর আসে এদিকে, এদিক দিয়ে যদি বেজ আসে তাহলে এমিটার দিয়ে কারেন্ট চলে আসে, তাই না? মানে আমরা কিন্তু এই ঘটনাটাকে এইভাবে বলতে পারি যে অ্যাক্টিভ যখন থাকে, যখন ট্রানজিস্টর অ্যাক্টিভ থাকে তখন কি কালেক্টর কারেন্ট আসতে হবে, বেজ কারেন্ট আসতে হবে, এটা এমিটার দিয়ে চলে যাবে, তাই না? অ্যাক্টিভ বলতে তো এটাও বুঝি আমরা, তাই না? তো এখন এইটা দিয়ে আমরা একটা শুধুমাত্র হচ্ছে ট্রানজিস্টরটুকু নিব, ট্রানজিস্টরটুকু নিয়ে শুধু একটা কাজ করি। দেখো এখানে দেখো এই ট্রানজিস্টরটা দেখো আমি আঁকতেছি, এইটুকু হচ্ছে আমাদের বেজের পার্ট, যেটা অ্যাকচুয়ালি পি টাইপ, এটা হচ্ছে আমাদের কালেক্টর, অ্যারো যেটা থাকবে সেটা হচ্ছে এমিটার, ঠিক আছে? এটা এমিটার, এটা বেজ অ্যান্ড এটা কালেক্টর। দেখো তো কালেক্টরের সাথে কি আছে? কালেক্টরের সাথে একটা রোধ আছে, রাইট? রোধ আছে কালেক্টরের সাথে, তাই না? তুমি যদি রোধের দিকে এখানে খেয়াল করো তো এই যে এই রোধের পরে কি দেওয়া আছে? একটা হাই ভোল্টেজ দেওয়া আছে, তাই তো? কালেক্টরের সাথে একটা রোধ থাকে, তার সাথে একটা হাই ভোল্টেজ দেওয়া থাকে। আচ্ছা এটা মনে হয় একটু বেশি উপরে হয়ে গেল, আমি এটাকে একটু নিচে করে দিতেছি, এক সেকেন্ড, সরি। ঠিক আছে, দেখো তো এইটা হচ্ছে আমাদের একটা ট্রানজিস্টর, ঠিক আছে? এটার উপরে এখানে দেখো কি আছে? এটা আছে হচ্ছে একটা রোধ, এই যে এটা এমিটার ধরছিলাম আমরা, এটা ধরলাম বেজ, এটা ধরলাম কালেক্টর, রাইট? তো এই কালেক্টরের মধ্যে একটা রোধ আছে, খেয়াল করো এখানে একটা ছোট্ট একটা রোধ আছে। রোধের সাথে এখানে কি একটা বড় ব্যাটারি কানেক্ট করে দিয়েছে, যেটা হাই ভোল্টেজের। এই ব্যাটারিকে আসলে আমরা কি ভিসিসি বলে দিই এটাকে, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমাদের মেইন রোধ, মানে এটাকে মাইক বলতাম আমরা, তো সেই মাইক হিসাবে এটাকে ইমেজিন করে নিব, ঠিক আছে? তো এটার সাথে এই রোধটা হচ্ছে আমাদের ধরো যে মাইকটা। তো আমরা এখন এইখান দিয়ে কি দিব? এখানে একটা হাই ভোল্টেজ দিব, মানে আমি ধরে নিব এটা কি ভিসিসি, ঠিক আছে? এখন এই ব্যাটারির একটা নেগেটিভ প্রান্ত আছে, এগুলো আসলে আমরা রাখায় দেখাবো না। যে আমাদের মূল কথা হলো যে কালেক্টরের সাথে রোধ থাকবে, তার সাথে এখানে একটা হাই ভোল্টেজ এদিক দিয়ে আসতে হবে, ব্যাটারি পজিটিভ দেওয়া মানে হাই ভোল্টেজ, ওইটুকু আঁকছি, ঠিক আছে? অ্যান্ড এখানে এরপরে দেখো এরপরে কি আছে? যে এই দিক দিয়ে আছে কি বেজ। তো বেজের মধ্যেই তো আমরা মেইন কাহিনীটা বলছি, সুইচিং এর ঘটনাটা অ্যাকচুয়ালি বেজের উপর। বেজ হাইতে থাকলে ভালো, লোতে থাকলে কারেন্ট যাবে না, ঠিক আছে? সুইচিং এর ক্ষেত্রে বেজটাই তার মানে আমাদের ইনপুট আউটপুট হিসেবে কাজ করবে, যে বেজে ইনপুট হিসেবে আমি হাই দিলে কাজ করে, নইলে না। তো এই বেজটা হচ্ছে আমরা এখানে রেখে দিলাম, বেজের মাথাটা, যে এখানে আমি একবার হাই দিব একবার লো দিব, ঠিক আছে? দেখো আর এরপর কি আছে? এরপর এটা হচ্ছে এমিটার। এমিটারের ঘটনাটা কি দেখো? এমিটারের পোর্শনটা দুইটাই কিন্তু নেগেটিভে আছে, তাই না? দুই ব্যাটারির সাথে নেগেটিভ কানেকশন মানে কি? মানে এটা লো ভোল্টেজে আছে, তার মানে এটাকে গ্রাউন্ড কানেকশন আমি বলতে পারি, বুঝছো? গ্রাউন্ডে দেওয়া মানে অ্যাকচুয়ালি লো ভোল্টেজ দেওয়া। তো এই এমিটারকে আমি ঠাস করে কিসে দিয়ে দিতে পারলাম? ধরো যে একটা লো ভোল্টেজে দিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে গ্রাউন্ড কানেকশন দেওয়া মানে লো ভোল্টেজ। ওকে, এইটুকু তো আশা করি বুঝছি। এখন এইটুকু যদি বুঝে থাকো, তো আমি আবারও বলতেছিলাম এদিক দিয়ে কালেক্টর কারেন্ট আসে, এদিক দিয়ে বেস কারেন্ট আসলে তাহলে এদিক দিয়ে আই এমিটার আকারে বের হয়ে যায়, তাই না? হুইচ ইজ, এটা হচ্ছে একটু গোল দিয়ে দিই আমি এখানে, যে এদিক থেকে কি কালেক্টর আসবে, ঠিক আছে? এদিক থেকে কি কালেক্টর কারেন্ট আসবে, এদিক থেকে হচ্ছে মানে এদিক দিয়ে কালেক্টর আসা, এদিক দিয়ে বেস কারেন্ট যাবে, এমিটার আকারে এদিক দিয়ে চলে আসবে। যদি হচ্ছে বেজ আমি হাই দেই তাহলে এই ঘটনা হয়, বেজে কিছু না দিলে তো ট্রানজিস্টর কাজই করে না, রাইট? এখন এখানে খেয়াল করো, আমি এখানে কি করব? আমরা তো এই যে রোধটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম হচ্ছে RL। এটাকে একটু বড় করে দেখাই আমি, দাঁড়াও। এটাকে একটু RL, এটা হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স ছিল, রাইট? তো এখন আমরা কি করব? আমাদের মেইন দেখার বিষয় না, ওইটাতে আমরা যাব না। আমাদের এবার আউটপুটটা না আমরা এবার চেষ্টা করবো কি অন্য একটা জায়গা থেকে নেওয়ার জন্য, ঠিক আছে? অন্য একটা জায়গা বলতে কি বুঝবো? এখানে ধরো আমি একটা কি লাগাইছি, এলইডি লাইট লাগাইছি, ছোট বাল্ব, ঠিক আছে? ব্যাটারির একটা মাথা থেকে আমি একটা কি করছি, এলইডি বাল্ব এখানে একটা লাগাইছি। তো এলইডির এক মাথা ব্যাটারির ভিসিসি হাই ভোল্টেজের সাথে কানেক্টেড, আরেক মাথা কি নেগেটিভের সাথে কানেক্টেড থাকতে হবে না? তার মানে এটাকে আমি গ্রাউন্ড হিসাবে দিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে আমি কিসে দিয়ে দিলাম? এটাকে গ্রাউন্ড কানেকশনে দিয়ে দিলাম, যে এখানে মাটিতে এটা কানেক্টেড আছে,
ঠিক আছে। তো এইটাকে আমরা এবার মেইন আউটপুট হিসাবে ধরবো, যে আমি দেখবো যে আচ্ছা এইটার ঘটনাটা কি, এটাকে একটু জাস্টিফাই করার চেষ্টা করি। ঠিক আছে, তো ফার্স্টে আমি কি বলছিলাম, এখানে ভিসিসি দেওয়া আছে, তো আমি ফার্স্টে আমার মনে চাইছে আমি বেজে হাই ভোল্টেজ দিব। ঠিক আছে, একটা জিনিস এখানে মাথায় রাখবা, আমরা যদি এখানে হাই ভোল্টেজ দেই মানে কিছু একটা ভোল্টেজ দিলাম, তার মানে মনে রাখবা যেটা হচ্ছে কিছু একটা দেওয়া মানে কি, ম্যাথমেটিক্যালি আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলো বা বাইনারি টাইনারিতে বলো কম্পিউটারে, হাই মানে হচ্ছে 1 ধরা হয়, লো মানে হচ্ছে 0 ধরা হয়। হাই ভোল্টেজ মানে 1, লো ভোল্টেজ মানে 0। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তো তুমি যখন এইখান দিয়ে এটা দিছো, এখানে বেজে এই দিক দিয়ে হচ্ছে আসতেছে, তারপর এখানেও হাই ভোল্টেজ দিলা, তো এই দিক দিয়ে তো কালেক্টর কারেন্ট আসতেছে, আমরা জানি এদিক দিয়ে কি আসে, আইসি কারেন্ট আসে, তাই না? তো হাই ভোল্টেজ দিলে কি এদিক দিয়ে আইবি আকারে যাবে। তো এখানে দেখো যে তুমি এদিক দিয়ে একটা কারেন্ট আসতেছে, তারপরে আবার এদিক দিয়ে কারেন্ট আসতেছে, রাইট? তো এইখানে হাই ভোল্টেজ দেওয়া আছে, তো এই দিক দিয়ে আর এটা এদের দুইটা মিলে এসে কি হবে, গ্রাউন্ডে চলে আসবে না, তাই না? যে কালেক্টর কারেন্ট বেস কারেন্ট দুইটা মিলে কি এমিটার আকারে গ্রাউন্ডে চলে আসে, এটুকু তো মনেই আছে। অথবা আমরা সুন্দর মতো বলতে পারি যে বেজে হাই ভোল্টেজ দিলে ট্রানজিস্টর অ্যাক্টিভ। ঠিক আছে, তার মানে ট্রানজিস্টর কাজ করে, তার মানে এই লোড রেজিস্ট্যান্সে কিছু একটা পাওয়া যায়। দেখো যখন এই ঘটনাটা ঘটবে না, তখন কিন্তু এই যে ভিসিসি যে দিছে না, তার উপর দিয়ে কিন্তু এখানে আমি কি একটা এলইডিতে একটা কানেকশন দিয়ে রাখছিলাম। কারেন্ট যখন এদিক দিয়ে যাইতে পারতেছে, তখন না কারেন্ট অ্যাকচুয়ালি এখান দিয়ে যাবে না। কেন? কারণ আমরা ধরে নিই যে এলইডি যেটা আছে আউটপুট, এটা রেজিস্ট্যান্স অনেক হাই। ঠিক আছে, তো কারেন্ট এইখানে তো আমার খুব বেশি, মনে করো যে আরএল লোড রেজিস্ট্যান্স যেটা, এটাকে যদি খুব ছোট রোধ আকারে নিই আমি, ঠিক আছে, এটাকে যদি আমি খুব ছোট রোধ আকারে ধরো যে এখন নিতেছি, মানে আমাদের ওইখানে তো অ্যাম্পলিফিকেশনের ঘটনাটা ছিল, এখানে তো মেইনলি অ্যাম্পলিফিকেশন না, আমরা সুইচ হিসেবে কাজ করব। তো ইভেন তুমি যদি এখানে কোনো রোধ নাও নিতে চাও, তাও সমস্যা নেই। বুঝতে পারছো কি বিষয়টা? তুমি যদি এখানে কোনো রোধ ধরো যে নিলা না, ঠিক আছে, যে এই ব্যাটারি থেকে এখানে যে রোধ ছিল এটা ধরো যে নিলাম না, নিলেও এটা তুমি বুঝতে পারবা যে ইউজুয়ালি ঘটনাটা কি করবে, এলইডিতে একটা লাইট, এটার মধ্যে কারেন্ট যাইতে একটা রোধ আছে, বাধা আছে, তো এখান দিয়ে ভিসিসি থেকে কারেন্ট না, এখানে যখন দেখবে বাধা আছে, কারেন্ট কিন্তু সেই জায়গা দিয়ে যাইতে চায় যেখান দিয়ে বাধা সবচাইতে কম, মিনিমাম। ঠিক আছে, সেইখান দিয়ে যাইতে চায় যখন মিনিমাম বাধা থাকবে। এখন এইখান দিয়ে দেখো শুধু ট্রানজিস্টর পার করতে হচ্ছে, যে তুমি যদি এটাকে হাই ভোল্টেজে দিয়ে দাও, এখন তো এখানে রোদও দিই নেই আমি, তো এদিক দিয়ে কালেক্টর কারেন্ট আসতেছে, এদিক দিয়ে বেজ আসতেছে, এটা দুজন মিলে এদিকে জাস্ট চলে আসলো। ট্রানজিস্টরের মেইন ফল্ট সিস্টেম হচ্ছে এটা। তখন বা তুমি ধরো যে এখানে ছোট্ট একটা রোদ দিয়ে দিলাম, আসলে না দিলে অনেকে আবার ঝগড়া করতে পারে যে না দেয় নাই কেন রোদটা, ছোট্ট একটা রোদ দিয়ে দিলাম, খুবই ছোট রোদ, এলইডির তুলনায় খুবই ছোট, খুবই ক্ষুদ্র, বাধা নাই বললেই চল। তো এটা দিয়ে দিলাম, এদিক দিয়ে আইসা কারেন্ট কি, আর এখানে হাই ভোল্টেজ দিলাম কি জানি, ট্রানজিস্টর কাজ করে, যে এইটার ঘটনা কি ছিল, আইসি এদিক দিয়ে আসে, আইবি এদিক দিয়ে আসে, দুইটা মিলে এদিকে চলে যায় না। তো যদি বেজ এটা দেওয়া থাকে, তো এটা দিলে তো কারেন্টের দিকে চলে আসে, তাহলে তো এলইডিতে কারেন্টের আর যাওয়ার দরকার নাই। কেন? কারণ এখানে রোদ আছে, আমি হুদে ওটাতে কেন যাবো? ঠিক আছে, বেশি যদি হাই ভোল্টেজ নেই, তো কারেন্ট কি করবে, ওই দিক দিয়ে আসলে আর যাওয়ার চেষ্টাই করবে না। তো দেখো তার মানে এখানে কি হয়েছে, তুমি যে বেজে, তাহলে দেখো তুমি যখন ট্রানজিস্টরে যে বেজটা নিছো, এই বেজে হাই ভোল্টেজ দিছো, ঠিক আছে, বেজে কি করছো, হাই ভোল্টেজ দিছো। হাই ভোল্টেজ দিলে এলইডি আউটপুট কি হইতেছে, এলইডিটা কি বুঝাচ্ছে দেখো তো, হাই ভোল্টেজ দিলে বেজে হাই ভোল্টেজ দেওয়া মানে এলইডি এখন আপাতত অফ আকারে কাজ করতেছে, এলইডিতে কোনো কারেন্ট যাবে না। বুঝছি ঘটনা? তুমি বেজ এই দিক দিয়ে দিলা, কারেন্ট সুন্দর মতো এই বেজে এই দিক দিয়ে দিছো, এই দিক দিয়ে কারেন্ট আইসা এই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। সিম্পল ঘটনা, বেশি তো রোধ নাই, বাধা নাই, তো ওই দিকে আর যাবে না। বুঝছো? তো এই ঘটনাকে, এটা হচ্ছে একটা ঘটনা হইলো। আর এখানে দেখো তুমি যদি এবার বেজে হাই ভোল্টেজ দিলা না, দিলা হচ্ছে লো ভোল্টেজ, বেজে এবার তুমি হাই ভোল্টেজ ধরো যে ইউজই করলা না, ঠিক আছে, হাই ভোল্টেজ ইউজ করলাম না, তাহলে কি দিলা, লো ভোল্টেজ দিলাম, তার মানে কোনো বেস কারেন্ট নাই। আমি কি বলছিলাম, লো ভোল্টেজ দেওয়া মানে ট্রানজিস্টর অ্যাক্টিভ, অফ মোড, ইনঅ্যাক্টিভ মোড, তার মানে এই ট্রানজিস্টর পুরো কাজই করবে না, এই ভিসিসির যেটা আছে এটা এদিক দিয়ে আসতে পারবে না। তার মানে ব্যাটারি যদি আমি এখানে লো দিই, বা লো দেওয়া মানে কি, ব্যাটারি না দেওয়া ইমাজিন করতে পারো, অথবা ব্যাটারি উল্টা লাগাই দেওয়া ইমাজিন করতে পারো, তো তখন তো এই ট্রানজিস্টরের পুরো সেটআপটাই কাজ করে না, তাই না? তখন এই দিক দিয়েও কিসের কারেন্ট আসবে, এই দিক দিয়ে তো কারেন্ট নাই, তো এই দিক দিয়ে যদি কারেন্ট না থাকে, এই দিক দিয়ে কারেন্ট আসে, সেদিকে যাইতে পারবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো তুমি যদি এখানে লো ভোল্টেজ দাও, বলবো যে ট্রানজিস্টর অফ, এটা পুরো বাদ, তখন কারেন্ট বাধ্য হয়ে এই দিক দিয়ে তো যাইতে পারবে না, তখন কারেন্ট বাধ্য হয়ে এই দিক দিয়ে চলে যাবে, তো এই দিক দিয়ে চলে গ্রাউন্ডে চলে যাবে। তো লাইটের ভিতর দিয়ে যদি গ্রাউন্ডে যায়, তেমন কি লাইট জ্বলে উঠবে। বুঝতে পারছি ঘটনাটা? তার মানে দেখো তুমি যদি বেজে লো ভোল্টেজ দাও, তাহলে কিন্তু এলইডিটা কি হচ্ছে দেখো তো, অন বুঝাচ্ছে। ঠিক আছে, তার মানে এই ইনপুটে আমি দেখো এটা দিয়ে একটা সুইচ বানানো যায়, দেখছো তুমি ইনপুটে হাই ভোল্টেজ দিয়েছিল, হাই ভোল্টেজ দেওয়া মানে কি, 1 দেওয়াকে বুঝি আমরা, তাই না? 1 দিলে হাই ভোল্টেজ, বেজে যদি হাই ভোল্টেজ দিয়ে 1 দিলে এটা কি হয়, এলইডি অফ, অফ মানে আমরা 0 ধরে নিই। ঠিক আছে, এখানে হাই ভোল্টেজ দেওয়া মানে 1 দেওয়া, আর এলইডি অফ মানে কি, এখানে কিছু পাই নাই, আউটপুট 0। ঠিক আছে, ভোল্টেজ কোনো ড্রপ হয় নাই। আর পরের বার
তুমি বেজে দিলা, এখানে এটা ইনপুট হিসেবে ইউজ করতেছো, এটাকে লো ভোল্টেজ যখন দিবা তখন উল্টা দেখা যাইতেছে কি ট্রানজিস্টর অফ, তো কারেন্ট বাধ্য হয়ে এলইডি দিয়ে যাচ্ছে, তখন এলইডি অন আকারে যাইতেছে। তার মানে কি তুমি বেজকে ইনপুট হিসেবে ধরে বেজে কোনো ভোল্টেজ দিলা না, বাট স্টিল এলইডিতে লাইট পাচ্ছি। তো এই যে দেখো, এটা 1 হলে এটা 0 হয়, এটা 0 হলে এটা 1 হয়। তো এটা কোথায় পড়ছো? এটা পড়ছো তোমরা, এই গেটের নাম কি বলো তো? এটাই হচ্ছে তোমাদের সেই জনপ্রিয় নট গেট। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে সেই আমাদের নট গেট। ঠিক আছে, তো মনে রাখতে হবে যে এই সব ক্ষেত্রে ট্রানজিস্টর দিয়ে গেট বানানোর ক্ষেত্রে ইনপুট হিসেবে কে কাজ করে? বেজটা ইনপুট হিসেবে কাজ করে। বেজে কি দিতেছো তার উপর হিসাব করে ঘটনাটা হয়, বুঝছি? তো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নট গেট। তো তোমরা যেন নট গেট কেমনে পড়ো, এরকম কি একটা চিত্র যেন আছে, এরকম পড়ো যে এখানে 1 দিলে এটা 0, এখানে ইনপুট হিসাবে 0 দিলে এটা 1, তাই না? নট গেটের শতক সারণী কি ছিল পড়ছো না? যে একটা ইনপুট দেওয়া লাগে আমাদের, এটা ইনপুট এটা আউটপুট। তো এটা যদি 1 হয় তাহলে এটা 0, আর যদি এটা 0 হয় তাহলে এটা 1, তাই না? তাই না? ইনপুট আউটপুটের জন্য শতক সারণী এরকম ছিল না? এটাকে নট গেটকে আমরা কীভাবে পড়তাম? যে এখানে যদি নর্মালি চিত্র লিখি, একটা ইনপুট হিসেবে যদি এ দেই তাহলে এখানে কি হয়? এ বার হিসেবে ধরা হয়, মানে তার উল্টাটা। দেখো সেম ঘটনা, এখানে হাই ভোল্টেজ দিছি, ঠিক আছে, হাই ভোল্টেজ মানে 1 ধরে নেয়, হাই ভোল্টেজ দিলে অফ, ঘটনা উল্টা হচ্ছে, ভোল্টেজ দিলে পাওয়ার কথা, বাট লো ভোল্টেজ দিলে অন। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নট গেটের সার্কিট। ঠিক আছে, এখন দেখো নট গেটের সার্কিট তো বুঝলাম, তো এটা হচ্ছে গেল আমাদের কি গেট? নট গেট। চলো ঠিক আছে, এইভাবে করে অ্যাকচুয়ালি আমরা নট গেট বানাই। তার মানে বুঝছো তো তোমাদের অ্যাকচুয়ালি হচ্ছে যে ইয়াতে যেটা পড়ানো হয়, যে ওই যে চিত্রটা যেটা পড়ানো হয় ওটা আসলে ধরো যে এটা তো ফিজিক্স তো সবাই পড়ে না, আইসিটি ধরো তো সবাই পড়ে, মানে বিষয়টা হচ্ছে এরকম যে কমার্স আর্টস এদেরও তো আইসিটি পড়া লাগে। তো ওদের জন্য জাস্ট সিম্পলি একটা মুখস্থ দিয়ে দিছে, নট গেট মানে যেটা দিবা তার উল্টাটা আসবে, 1 দিলে 0, 0 দিলে 1, বুঝছো? তো এই জন্য আসলে এই চ্যাপ্টারটা এখানে ইনক্লুড করা। চলো দেখি এবার আমরা হচ্ছে আরেকটা গেট বানাই, তোমরা আমাকে বলবা যে এটা কি গেট হয়। হ্যাঁ, এখানে আপাতত 2টা এবার ট্রানজিস্টর নিব আমরা, বুঝছো? তখন তো একটা ট্রানজিস্টর ছিল, এবার 2টা ট্রানজিস্টর নিব, এটার সাথে সিরিজে আর একটা ট্রানজিস্টর লাগাই দিব, এই যে। ঠিক আছে, এরকম। তো এটা হচ্ছে কি আমাদের বেজ, এটা হচ্ছে এরকম বেজ, এটা হচ্ছে এমিটার, এরো থাকলে এমিটার, এটা কালেক্টর না? তো এটা 2টা ট্রানজিস্টর নিছি। তো এবার আমার কি ইনপুট দেওয়ার মতো জায়গা 2টা হয়েছে না, তাই না? 2টা ইনপুট দেওয়ার জায়গা হয়েছে, তো এখানে বেজ হিসাবে আমি আরেকটা লিখলাম। ঠিক আছে, তো আমরা আবারও বলতেছি আউটপুট হিসাবে এই যে এলইডিকে নিব। তো এই এলইডির আরেক মাথা কোথায় যাবে বলো তো? এই যে এইখানে গ্রাউন্ডে কানেক্টেড থাকবে। ঠিক আছে, গ্রাউন্ড কানেকশন হিসেবে থাকবে। এখন তুমি খুব ভালো করেই জানো যে আমাদের এখানে কি, তার মানে 2টা বেজ আছে ট্রানজিস্টরের। তো আমি জানি বেজে হাই ভোল্টেজ দিলে এই ট্রানজিস্টর অ্যাক্টিভ, সুন্দর মতো এখান থেকে কারেন্ট আসবে। এই বেজেও হাই ভোল্টেজ দিলে এই ট্রানজিস্টরে, এই যে এই বেজে যদি হাই দিই, খেয়াল করো। আচ্ছা আমি একটা একটা করে দেখাই। ফার্স্টে ধরো এই বেজে তুমি হাই ভোল্টেজ দিছো, ঠিক আছে, এই বেজেও ধরলাম তুমি হাই ভোল্টেজ দিছো। হাই ভোল্টেজ দেওয়া মানে কি ট্রানজিস্টর অ্যাক্টিভ, এটাতে হাই ভোল্টেজ দেওয়া মানে কি ট্রানজিস্টর অ্যাক্টিভ। তার মানে ভিসিসি থেকে এই যে হাই ভোল্টেজ দেওয়া মানেই ট্রানজিস্টর অ্যাক্টিভ, তার মানে ট্রানজিস্টর নিজের মতো নর্মালি কাজ করে, ভিসিসি থেকে আইসা গ্রাউন্ডে চলে যায়, যে নেগেটিভ প্রান্তে চলে আসে না। তো এইখান দিয়ে কারেন্ট আসবে ফার্স্টে, যেহেতু হাই ভোল্টেজ দেওয়া আছে তো বেজ দিয়ে কিছু একটা আসতেছে, তো এদিক দিয়ে আইসি আর এই বেজ দিয়ে আইবি আইসা আই আকারে যাবে। তো এটাই আবার এই কালেক্টরে এদিক দিয়ে আসতেছে, কালেক্টর দিয়ে আসতেছে, এখানে হাই ভোল্টেজ দিছি, বেজ দেওয়া একটা আসতেছে, 2টা মিলে সুন্দর মতো গ্রাউন্ডে চলে যাবে। তার মানে কি ঘটনা হইলো, তুমি যে ভোল্টেজ দিছো, বুঝছো? তো এটা শুধু ট্রানজিস্টরকে, মানে 2টাতেই হাই ভোল্টেজ দেওয়ার কারণে প্রথম ট্রানজিস্টরেও হাই ভোল্টেজ দিছি বেজে, পরের ট্রানজিস্টরের বেজেও হাই ভোল্টেজ দিছি। তো এখন ঘটনা কি ঘটবে দেখো তো, ঘটনা ঘটবে হচ্ছে কারেন্ট এই দিক দিয়ে আইসা, তাহলে কি এই কারেন্ট এই দিক দিয়ে আইসা, আর এখানে তো একটা দিয়ে রাখছি আমি, 2টা মিলে এই দিক দিয়ে আসলো, এদিক দিয়ে আসার সময় এইদিকে আবার হাই দিছি, তো এরা 2জন মিলে এইদিকে গ্রাউন্ডে চলে যাবে। তো এই ভিসিসি না এই দিক দিয়ে আর যাবে না, যে এলইডির মধ্যে দিয়ে কারেন্ট কষ্ট করে এই হাই ভোল্টেজটা এই দিক দিয়ে আর যাবে না। কেন? কারণ এলইডিতে একটা বাধা আছে, একটা ভোল্টেজ ড্রপ হয়, তো বাধা কারেন্ট চাইবে যত কম অতিক্রম করা যায়। এখানে যে আমরা রোধ ট্রানজিস্টর নিচ্ছি এগুলোর খুব বেশি রোধ ধরা হয় না, ঠিক আছে? তো তুমি যখন তার মানে 2টা ট্রানজিস্টরই অ্যাক্টিভ করে দিলা, বেচারা কারেন্ট এই দিক দিয়ে আইসা এটার মধ্যে দিয়ে যায়, এই দিক দিয়ে চলে গেছে, গ্রাউন্ডে চলে গেছে, ওই এলইডিতে আর চাইতেই পারলো না। তার মানে কি এলইডিটা কিন্তু অফ, বুঝছো ঘটনা? তাহলে খেয়াল করো এরপরে, তো এরপরে খেয়াল করো যে এরপরে তুমি মন চাইছে তুমি এখানে হাই ভোল্টেজ দিয়া পরেরটাই লো ভোল্টেজ দিবা, মানে প্রথমটার বেজে হাই ভোল্টেজ দিছো, পরেরটার বেজে দিলা লো ভোল্টেজ। প্রথমটার বেজ হাই ভোল্টেজ মানে কি ট্রানজিস্টর অ্যাক্টিভ, তার মানে কি এই ভিসিসি থেকে এই দিক দিয়ে কারেন্ট আইসা এদিকে চলে যাবে। ট্রানজিস্টর অ্যাক্টিভ মানে কি ট্রানজিস্টর কাজ করতেছে মানে কি আইসি এদিক দিয়ে আসে, আইবি এদিক দিয়ে আইসা এদিকে চলে যাবে না? তাহলে
এদিক দিয়ে কালেক্টর, এদিক দিয়ে কারেন্ট আসবে, বেস দিয়ে কারেন্ট আসবে, এদিক দিয়ে চলে আসলো, বাট এইখানে এটা লো ভোল্টেজ, তখন তো এই ট্রানজিস্টর ইনঅ্যাক্টিভ, এটা তো কাজ করবে না, এটা এদিক দিয়ে কারেন্ট যাওয়ার কোনো স্কোপ নাই, তাই না? এটা আমরা আগেই পড়ছি যে এখানে যদি কোনো ব্যাটারি না দেই তাহলে তো কোনো আইবিও যাবে না, তো আইসি আর এদিক দিয়ে আসবে না। তো লো ভোল্টেজ মানে এটা ইনঅ্যাক্টিভ, এদিক দিয়ে আর কারেন্ট আসবে না, ঠিক আছে? বেস লো ভোল্টেজ মানে এটা ইনঅ্যাক্টিভ, এদিকে আর কারেন্ট আসতে পারবে না, মানে গ্রাউন্ডেও যাইতে পারবে না। তো কারেন্টের চলাচলের একটা সুন্দর রাস্তা থাকে, হাই থেকে লো ভোল্টেজে যাইতে হয়, ঠিক আছে? তো কারেন্ট যেহেতু এখানে সেই সুযোগটা পাচ্ছে না, প্রথমটা পার করে এই পর্যন্ত আসতে পারবে, পরেরটা আসতে পারবে না, তো তার মানে কারেন্ট অ্যাকচুয়ালি এই লাইনেই আসবে না, ঠিক আছে? তার মানে কারেন্ট কী হবে, কারেন্ট বাধ্য হয়ে উল্টা এই এলইডি দিয়ে যায় এই গ্রাউন্ডে চলে যাবে, ঠিক আছে? তো তখন তার মানে এই এলইডিটা কি হইলো, অন আকারে কাজ করতেছে। বুঝতে পারছি বিষয়টা? এই হচ্ছে ঘটনা। সিমিলারলি তুমি যদি এখানে লো ভোল্টেজ দাও, এখানে হাই ভোল্টেজ দাও, তাহলে কি হবে? তাহলে প্রথমটা দিলা হচ্ছে লো ভোল্টেজ, পরেরটা দিছে হচ্ছে হাই ভোল্টেজ, ঠিক আছে? লো ভোল্টেজ দিলে এই ট্রানজিস্টর অফ, বিসিসি থেকে যেটা আসছে কারেন্ট এদিকে এইটার মধ্যে দিয়ে তার কাজ যাইতে পারতেছে না, এদিক দিয়ে যেতে পারতেছে না, তাহলে তো আর কি করার? তাহলে এইখানে হাই দিলেই কি লাভ? গ্রাউন্ডে তো আর যাইতে পারবে না কারেন্ট, এদিক দিয়ে আইসা জাস্ট বসে আছে এখানে, মানে এদিক দিয়ে সরি আসতে পারতেছে না, তাহলে আর এখানে তো আর কোশ্চেনই নাই, তো গ্রাউন্ডে যাইতে পারবে না। তো এই ক্ষেত্রেও কারেন্টের বাধ্য হয়ে উল্টা এই এলইডি দিয়ে ঘুরে এইদিকে গ্রাউন্ডে আসতে হবে, তখনও এলইডিটা অন আকারে কাজ করবে, ঠিক আছে? ফাইনালি দুইটাতেই লো ভোল্টেজ দিলে তো অবশ্যই অনই হবে। কেন? কারণ এটাও কাজ করতেছে না, নিজেরটাও কাজ করতেছে না, তো কারেন্ট এদিকেও যাইতে পারতেছে না, আবার এদিকে এটার মধ্যে দিয়ে আসতে পারবে না, এখানে আসতে পারে না, এখানে আসতে পারে না, কারেন্টের এই লাইনই বান, তাহলে কি হবে? কারেন্ট এই দিক দিয়ে যে গ্রাউন্ডে চলে আসবে, এইভাবে করে হচ্ছে কি হবে, তার মানে কি এলইডির মধ্যে দিয়ে যখন যাবে তাহলে এলইডিতে একটা ভোল্টেজ ড্রপ হবে, তাহলে এটা হবে হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে? তাহলে এখন এখানে খেয়াল করো, যদি তুমি এটার মতো করে একটা বেসকে ইনপুট হিসেবে ধরে একটা টেবিল বানাও, তাহলে দেখো টেবিলটা কিসের হয়, প্রথম বেসকে আমি এ ধরতেছি, পরের বেসকে আমি বি ধরতেছি, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। দেখো হাই ভোল্টেজ মানে কি 1, পরেরটায় হাই ভোল্টেজ দিছিলাম, তখন এলইডি অফ ছিল, অফ মানে 0, ঠিক আছে? আর পরের সব বেলাই কি এটা হচ্ছে অন, তার মানে কি 1 1 1। আরে বেশি চিপা হয়ে গেল, সরি। দেখো এটা হচ্ছে 1 দিলে এটা, তো তুমি এখানে হাই ভোল্টেজ, পরেরটা কি হাই ভোল্টেজ দিছো মানে কি 1, লো ভোল্টেজ দিছো মানে কি 0, তাহলে এটা আউটপুট পাওয়া গেছে, তার মানে আউটপুট পাওয়া যাওয়া মানে সেটা 1, ঠিক আছে? তারপরে কি এটাই দিছো 0 আর 1, কেন? কারণ পরে হচ্ছে লো ভোল্টেজ মানে 0, হাই ভোল্টেজ মানে 1, আর অন মানে তো 1ই ধরে নেওয়া হয়, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি লাস্টেরটাই দুইটাতেই লো ভোল্টেজ দিছো না, 0 0 দিলেও লো ভোল্টেজ মানে 0, লো ভোল্টেজ মানে 0, আর এলইডি মানে অন আছে মানে কি এটা 1, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এরকম একটা আউটপুট আসছে। তো তুমি যদি খেয়াল করে থাকো, তুমি দেখবা এইটার আউটপুটটা হচ্ছে কীরকম আসছে, এ আউটপুটের ফর্মুলাটা কি লেখা যায়, এ বি বার ইমাজিন করতে পারো তুমি, ঠিক আছে? যে 1 আর 1 গুণ করলে 1 হয়, তার উল্টাটা 0, 1 আর 0 গুণ করলে 0 হয়, তার উল্টাটা 1, এটা গুণ করলেও 0 হয়, উল্টাটা 1, 0 0 গুণ করলে তো 0 হয়, তার উল্টাটা 1। তার মানে এটা কি হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমরা পড়লাম হচ্ছে কি গেট, দিস ইজ আওয়ার ন্যান্ড গেট, ঠিক আছে? তার মানে ন্যান্ড গেটে দুইটা যে আমরা ইনপুট নেই, সেই দুইটা ইনপুট অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, দুইটা ট্রানজিস্টর দিয়ে ইনপুট নেওয়া হয়, বুঝছো? তো এইসব জিনিস দিয়ে বানায় আমরা বিভিন্ন রকম কারেন্টকে যখন যেরকম প্রয়োজন পড়ে সেদিকে আমরা নিতে পারি, ঠিক আছে? তো এগুলো খুবই হচ্ছে অনেক আগের দিনের কাজ, এখন তো দুনিয়া অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তোমার ফোনেই তো প্রায় মিলিয়ন্সের উপরে হচ্ছে 100 মিলিয়ন্সের উপরে দেখা যাবে যে ট্রানজিস্টরস আছে, ঠিক আছে? এইখানে আসলে এগুলো জাস্ট একদম বেসিক অপারেশন, অ্যাকচুয়ালি মেইন কাজ এখন অন্যদিকে চলে গেছে, যাই হোক, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট গেল। এখন আমাদের আরেকটা গেট আছে, সেটা হচ্ছে আমাদের কি নর গেট। তো দেখি নর গেটে কি করা যায়, তো চলো দেখা যাক নর গেটে কি আছে। নর গেটের ক্ষেত্রে কি করতে হবে, নর গেটের ক্ষেত্রে এরকম নেওয়া যাবে না, নর গেটের ক্ষেত্রে একটু সেটা মুছে দিই, এটা পুরোটাই মুছে দিই। দুইটা ট্রানজিস্টর নিতে হবে, বাট দুইটা ট্রানজিস্টর হচ্ছে একটু দুইভাবে নিতে হবে, ঠিক আছে? ফার্স্টে তো তোমার কাছে তো এই যে এখানে ভিসিসি একটা জিনিস থাকবে, ছোট্ট একটা রোদ নিবা এখানে, আর এইখানে নিবা হচ্ছে তুমি এলইডি, এটা নিয়ে রাখছো। এরপরে দেখো, তো এটা হচ্ছে কালেক্টর, ঠিক আছে? এটা দিয়ে এখানে হচ্ছে গ্রাউন্ডে দিলাম, এইখানে ধরে নিলাম আমাদের একটা গ্রাউন্ড কানেকশন দিয়ে দিলাম, মাটিতে কানেকশন দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি একটা বেজ, এটা কি, এটা হচ্ছে এমিটার, এটা বেজ, এটা কালেক্টর। তো এখানে আমি একবার হাই ভোল্টেজ লো ভোল্টেজ অ্যাপ্লাই করব। এরপরে আরেকটা জায়গা আছে এখানে, দেখো এই যে এইখানে ভিসিসি থেকে এইখানে আরেকটা এইখানে ট্রানজিস্টর লাগাবো, ঠিক আছে? তো
তার মানে এই ট্রানজিস্টরটা হবে হচ্ছে আমার এরকম, এটার উপর দিয়ে নিয়ে আসতে হবে এটা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আরেকটা ট্রানজিস্টর, বুঝছি বিষয়টা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রানজিস্টর, কালেক্টর, বেস অ্যান্ড এমিটার। তো এইটারও এই যে নিচে কি জানি আমরা যে এমিটারের কানেকশনটা কি সবসময় নেগেটিভ, মানে গ্রাউন্ডেড থাকে, তাই না? তো এইটার কানেকশনটাও কি এই যে এখানে গ্রাউন্ডে দিয়ে রাখছো। তো তোমার কাছে দেখো দুইটা বেস দিয়ে দেওয়া আছে, তাই না? এইটা একটা ট্রানজিস্টর, এইটা আরেকটা ট্রানজিস্টর। আর এলইডি এর কি এক মাথা তো এই যে ভিসিসি মানে হাই ভোল্টেজে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আর একটা অংশ কোথায় দিতে হবে, আরেকটা অংশ এই যেরকম গ্রাউন্ডে দিয়ে দিলাম, বুঝছি। এবার আসো, এটা হচ্ছে আমাদের প্রথম ট্রানজিস্টরের বেস, এটা দ্বিতীয় ট্রানজিস্টরের বেস। তো দেখি কি হয়। বেস প্রথমটার বেজে দিব, পরেরটার বেজে দিব, তারপরে হচ্ছে এখানে এলইডি আউটপুটটা নিব, যে এলইডির ঘটনা কি, ঠিক আছে। দেখো তো প্রথমে এখানে ভিসিসি আছে, খুব ভালো কথা। ভিসিসি থাকলে তাহলে এখানে কি হবে, ফার্স্ট এই দিক দিয়ে কারেন্ট আসলো। তো ধরলাম যে এই লাইনের কথা ইমাজিন করো। তো এখানে প্রথম বেজে যদি তুমি হাই ভোল্টেজ দাও, ভিসিসিতে যত কারেন্টই দাও না কেন, এখানে কি তাহলে এই ট্রানজিস্টর অ্যাক্টিভ হিসাবে কাজ করবে। তো অ্যাক্টিভ হিসাবে কাজ করলে হাই ভোল্টেজ দিলে এই দিক দিয়ে একটা আসবে, আর হাই ভোল্টেজের জন্য বেস দিয়ে সেটা কি এই দিক দিয়ে গ্রাউন্ডে চলে যাবে, ঠিক আছে। কারেন্টের আর ওই এলইডির মধ্যে দিয়ে যাওয়ার কোনো দরকারই নাই, বুঝছো। তুমি যখন প্রথমটায় হাই ভোল্টেজ দিলা, পরেরটায় কি দিছে এটা দেখার বিষয় না তোমার, ঠিক আছে। এলইডিতে কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে এলইডিটা কি অ্যাকচুয়ালি অফ আকারে কাজ করবে, ঠিক আছে। তারপরে ধরে নিলাম দ্বিতীয়টাতেও আমি হাই ভোল্টেজ দিছি, তো দ্বিতীয়টাতেও হাই ভোল্টেজ দিলেও সেই একই ঘটনা। দ্বিতীয়টাতেও যদি আমি হাই ভোল্টেজ দিই, তাহলে কি ভিসিসি থেকে এই দিক দিয়ে আইসা কি হবে, এই দিক দিয়ে ধরো কারেন্ট গেল, ঠিক আছে। তো হাই ভোল্টেজ দেওয়া মানে এটা অ্যাক্টিভ, তাই না? এখান থেকে হাই ভোল্টেজ দিচ্ছি, এটা অ্যাক্টিভ, আর এটার সাথে তো ভিসিসির একটা কানেকশন আছে, তো এটা তো গ্রাউন্ডে চলে যাইতেই পারবে, তাই না? আই দিয়ে বের হয়ে যাইতে পারবে না, তো এটা অ্যাক্টিভ। তো এদিক দিয়ে সুন্দর মতো গ্রাউন্ডে চলে গেল কারেন্ট, ঠিক আছে। তো তাহলে তার মানেও এলইডি দিয়ে যাওয়ার কোনো দরকার নেই, তার দুইটা রাস্তা আছে, সে যে কোনো একদিক দিয়ে যাইতে পারে, ঠিক আছে। তো এলইডির ঘটনা কিছুই না, এলইডিতে কিছুই পাওয়া যাবে না। এবার ধরো প্রথমটায় হাই ভোল্টেজ দিলা, বাট পরেরটায় লো ভোল্টেজ দিছো, এটাই হাই ভোল্টেজ দেওয়া, এটাই লো ভোল্টেজ দেওয়া, তাও সেই সেম ঘটনা। যে কোনো একটা রাস্তা, যে কোনো একটা ট্রানজিস্টর অ্যাক্টিভ থাকলেই কিন্তু কারেন্ট এটার মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে যেতে পারবে, তাই না? আমরা দেখছি। তো তাহলে এটা যদি অ্যাক্টিভ রাখি, এটা দিয়ে কারেন্ট এই ভিসিসির সব কারেন্ট এই গ্রাউন্ডে চলে যাবে। তো এটা ইনঅ্যাক্টিভ থাকুক, দরকারই নেই আমার, কারেন্ট তো এটার মধ্যে দিয়ে যাবেই না, প্যারা নাই তো। তো তাহলেও এলইডি দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না। সেম কথা, যে কোনো একটা যদি রাখো, এটা তারপরও অফই দেখাবে, যে উপরেরটা লো ভোল্টেজ দিলা, নিচেরটা হাই ভোল্টেজ দিলা, সে একই ঘটনা। উপরেরটা লো ভোল্টেজ, কারেন্ট হয়তো এই দিক দিয়ে যাবে না, এই পথটা বন্ধ, বাট এই দিক দিয়ে তো আইসা কারেন্ট সুন্দর মতো চলে যেতে পারবে। কেন? কারণ আমি নিচে হাই ভোল্টেজ দিছি, এটা অ্যাক্টিভ, তো কারেন্ট এই দিক দিয়ে গ্রাউন্ডে যাবে, ঠিক আছে। তো তারপরেও এলইডিতে কখনোই যাচ্ছে না। খেয়াল করো, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে তুমি এবার দুইটাতে এই লো ভোল্টেজ দিছো, দুইটাতেই দিবা হচ্ছে লো ভোল্টেজ। আরে দুইটাতেই যখন লো ভোল্টেজ দিবা, তখনকার ঘটনা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। এই ট্রানজিস্টর অফ, এই ট্রানজিস্টর অফ, কারেন্ট এই দিক দিয়ে যাইতে পারতেছে না, এদিক দিয়ে যাইতে পারতেছে না। কেন? কারণ দুইটাই অফ। তখন কারেন্ট বিপদে পড়ে এই এলইডি দিয়ে যায় এই গ্রাউন্ডে চলে যাবে, লো ভোল্টেজে, ঠিক আছে। গ্রাউন্ড মানে 0 ভোল্ট কানেকশন। তো তখন তোমার এই এলইডিটাকে কিন্তু জ্বলে উঠবে অন। কেন? কারণ এই দিক দিয়ে একটা ভোল্টেজ পাওয়া গেল। বুঝতে পারছি বিষয়টা? এই হচ্ছে আমাদের ঘটনা। তার মানে এখন দেখো তো, এটাকে যদি আমি প্রথম বেসকে এ ধরলাম, পরের বেসকে বি ধরলাম, আর আউটপুটকে তো আউটপুটই লিখতেছি। দেখো তো এটা ঘটনাটা কিসের মতো তাহলে? হাই ভোল্টেজ, তার মানে কি এটা 1, এটা 1, আউটপুট অফ 0, ঠিক আছে। তারপরে কি, এটা হাই ভোল্টেজ মানে 1, এটা লো ভোল্টেজ মানে 0, আউটপুট অফ। তাহলে এটা 1 0, আউটপুট অফ মানে 0। লো ভোল্টেজ মানে দেখো এখানে কি, লো ভোল্টেজ মানে হচ্ছে 0, এটা হচ্ছে হাই ভোল্টেজ মানে হচ্ছে 1, স্টিল আউটপুট কত? অফ মানে 0, ঠিক আছে। দুইটাই যখন লো ভোল্টেজ মানে কি দুইটাতেই 0 0, তখন লাইট ঠাস করে জ্বলে উঠছে। এই ইনপুট, এটার ইনপুট ধরে এটাও 0 দিছি, এটাও 0 দিছি, মানে লো ভোল্টেজ দিছি, তখন লাইট জ্বলে উঠছে, তখন এটা 1, ঠিক আছে। তো এইটা কিসের মতো? তুমি যদি এখানে আউটপুটটা খেয়াল করো, আউটপুটটা কাইন্ড অফ কিসের মতো আসছে? a প্লাস বি বার আসছে। এটা খেয়াল করে দেখো, 1 1 যোগ করলে তো 1 হয়, তার উল্টা করলে 0 হয় না? তো মিলাই দেখো, 1 আর 0 যোগ করলে 1, তার উল্টাটা 0। তো এই সূত্র মেনে চলতেছে। তাহলে এটা আমরা কোন গেট পড়লাম? গেস করো। এটা হচ্ছে আমাদের নর গেট। কি গেট? এটা হচ্ছে আমাদের নর গেট, ঠিক আছে। তো আমরা ন্যান্ড গেট আর নর গেটই আসলে অনেক কঠিন, বুঝছো। নট গেট পড়ছি, ন্যান্ড গেট পড়ছি, আর নর গেট পড়লাম। এখন বলতে পারো ভাই অর গেট আর এন্ড গেট কি দিয়ে বানায়? অর গেট আর এন্ড গেট খুবই সহজ আসলে। অর গেট আর এন্ড গেটে ট্রানজিস্টর লাগে না, এই জন্য ওই দুইটা শুরুতে পড়াইনি। দেখো তো অর গেট আর এন্ড গেটের ঘটনা তো একদমই
সহজ বাচ্চাদের বিষয়, এটা মুছে দেওয়ার দরকার নাই। দেখি, দেখো এখানে কি হবে, এখানে তুমি একটা এবার কি নিবা, ডায়োড নিবা, ঠিক আছে। এবার কি নিবা একটা, এখানে নিবা হচ্ছে একটা ডায়োড। ডায়োড মনে আছে, ডায়োডের ক্ষেত্রে কি হয় বলো তো, এটা ছিল আমাদের পি টাইপ, এটা ছিল আমাদের কি এন টাইপ, ঠিক আছে। তো এখানে একটা ডায়োড নিছো, এখানে আরেকটা ডায়োড নিছো, এটা পি এটা এন। আমরা কি জানি যে এই ডায়োডে এখানে যদি আমরা হচ্ছে ডায়োডকে যদি ফরওয়ার্ড বায়াসিংয়ে রাখি, ধরো যে দুইটা ডায়োড মিলে আমি কি করলাম, দুইটা ডায়োড মিলে একটা হচ্ছে লাইন দিলাম হচ্ছে এলইডিতে, অ্যান্ড এলইডি দিয়ে এলইডির আরেক মাথা দিয়ে রাখলাম হচ্ছে গ্রাউন্ড, মাটির কানেকশন। এখন দেখো তুমি এই ডায়োডে হাই ভোল্টেজ দিছো, তো ডায়োডের কি জানি পি টাইপের সাথে হাই ভোল্টেজ, এন টাইপটা কি লো ভোল্টেজে কানেক্টেড না, তাহলে তো এটার মধ্যে দিয়ে হাই ভোল্টেজ থেকে কারেন্ট এই দিক দিয়ে যায়, এটার মধ্যে দিয়ে কারেন্ট চলে যেতে পারবে, তাই না। তার মানে কিন্তু এলইডি চলে উঠবে। তুমি নিচেরটায় কি দাও না দাও দেখার দরকারই নেই, তো নিচেরটায় যদি হাই ভোল্টেজ দাও তাহলে তো আরও ভালো, এই দিক দিয়েও যাবে, তাই না। তাহলে দেখো এখানে কিন্তু ডায়োড দুইটা, তোমার ডায়োড 1 ধরলাম উপরেরটাকে, নিচেরটাকে ধরলাম ডায়োড 2, ঠিক আছে। আর আউটপুটে এলইডির ঘটনা দেখতেছি আমরা, খেয়াল করো। দেখো তুমি এখানে হাই ভোল্টেজ দিছো, কারেন্ট যাবে কেন, কারণ পি এর সাথে হাই ভোল্টেজ মানে ফরওয়ার্ড, এন এর সাথে লো ভোল্টেজ, মানে এটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াসিং বোঝাচ্ছে। তো ডি এই ডায়োডে হচ্ছে হাই ভোল্টেজ দিছো, তার মানে এটাকে আমরা হাই ভোল্টেজ দিলে এটাকে D2কেও যদি হাই ভোল্টেজ দেয় এলইডি অন হিসেবে কাজ করে, রাইট। আবার এটাকে যদি এখন তুমি যে কোনো একটাকে লো ভোল্টেজ দিলা, প্রথমটাকে লো ভোল্টেজ দিলা, তো এদিক দিয়ে হচ্ছে কি এটা রিভার্স বায়াস হয়ে গেছে, তাই না। পি টাইপের সাথে লো ভোল্টেজ মানে কিছু নাই, তো তাহলে এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না এদিকে, বাট নিচেরটাই তো হাই ভোল্টেজ দেওয়া, এটা দিয়ে তো কারেন্ট এই দিক দিয়ে যেতে পারবে, তার মানে এলইডি স্টিল অন থাকবে নিচের ডায়োডে যদি আমি হাই ভোল্টেজ দিই। সিমিলারলি আবার প্রথমটায় হাই ভোল্টেজ রেখে পরেরটায় লো ভোল্টেজ দিতে পারো, তারপরে লাইট জ্বলবে, যে কোনো একটা হাই ভোল্টেজ দিলেই কারেন্ট যাইতে পারবে, বুঝছো। এখন তুমি যদি দুইটাতেই লো ভোল্টেজ দিয়ে দাও, দুইটাতেই লো ভোল্টেজ দাও, এটাও লো দিছো এটাও লো দিছো, না এই দিক দিয়ে কারেন্ট যাইতে পারতেছে কোনো, না এই দিক দিয়ে কোনো কারেন্ট যাইতে পারতেছে, তাহলে এবার এলইডিটা অফ। তো এটাই হচ্ছে, খেয়াল করে দেখো এটা কি গেট, এটা তোমার অর গেট হয়ে গেছে, ঠিক আছে। হাই ভোল্টেজ মানে কত 1, এটার হাই ভোল্টেজ মানে কত 1, এটা কত এলইডি অন মানে কি এটা 1 বোঝায়, ঠিক আছে। আর এইটার লো ভোল্টেজ মানে কত 0, এটা 1, এলইডি কত 1, ওই যে 0 আর 1 যোগ করলে এটা 1 হয়, তারপরে এটা 1, এটা 0, এটা 1, তারপরে দুইটাই যদি 0 নেওয়া হয় তখন এটা কি 1। এইভাবে তোমরা টেবিল আশা করি বানিয়ে নিতে পারবা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের, এটাই হচ্ছে আমাদের সেই অর গেট। তো অর গেট কী দিয়ে বানায়, অর গেট ডায়োড দিয়ে বানানো যায়, অর গেটের জন্য ট্রানজিস্টর লাগে না। এগুলো একটু বেশি অ্যাডভান্স পড়া, যারা হচ্ছে অ্যাডমিশনের জন্য একটু বেশি সিরিয়াসলি পড়তেছো তাদের, এগুলো তোমাদের বইতে নাই, আমি জাস্ট দেখাইতেছিলাম যে কেন আসলে এগুলো পড়তেছি। এই চ্যাপ্টারেই কেন ইলেকট্রনিক্সের কথা বলা হইলো, এই চ্যাপ্টারেই কেন হচ্ছে ওই যে লাস্টে আইসিডির পার্ট দিয়ে দিল, আমি সেইটা জিনিসটা আর কি ক্লিয়ার করতেছিলাম। এটা এইচএসসিতে এই যে 25 ব্যাচ যারা এইচএসসি দিতেছো এবার, তাদের এই সেকশন না দেখলে সমস্যা নেই, বাট জাস্ট ফর ফান বোঝার জন্য পড়ে রাখা, ঠিক আছে বিষয়টা এই আর কি। আচ্ছা, অর গেট যেহেতু বানাইছি, এখন আরেকটা গেট বানাইতে হবে, সেটা হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে। অ্যান্ড গেট কেমনে বানাবো, দেখো অ্যান্ড গেটও সিম্পল, অ্যান্ড গেটও ডায়োড দিয়ে বানাইতে হয়, জাস্ট কানেকশনটা উল্টা করে দিতে হবে, আর আউটপুটটা একটু অন্য জায়গা থেকে নিতে হবে। যারা বুঝো নাই, ঠিক আছে, আজকের আসলে ক্লাসটা একটু লেন্দি হয়ে গেছে, অনেক বেশি ডিটেলস, তুমি যদি শুরু থেকে একদম ধরে ধরে না বুঝে আসো, মাঝখান থেকে দেখলে বুঝতে পারবো না আসলে। এই জন্য একটু বড় হইলেও 1-1.5 ঘন্টা হইলেও একটু যদি দেখো, তাহলে পুরো ট্রানজিস্টর ক্লিয়ার হয়ে যাবে, তোমার অ্যাম্প্লিফিকেশন, তারপর হচ্ছে যে কি বলে সুইচিং ক্লিয়ার হয়ে যাবে, তারপর ডায়োড এগুলো কেমনি বানানো হয়েছে, ঠিক আছে, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে একদম। তো দেখো এটার জন্য আমরা কি করি, ডায়োডকে উল্টা করে নিই, দুইটা ডায়োড নেওয়া হয়েছে ধরো, ঠিক আছে। দুইটা ডায়োডের মধ্যে এইখানে আমি একটা ভোল্টেজ দিলাম। আমাদের এখন এলইডিটা কোথায় লাগাবো গেস করো। তো এইটা এরা দুইজনই কি, এদের এইখানে এলইডি আমি একটা নিলাম, একটা এলইডি নিয়ে এটাকে ধরো গ্রাউন্ড কানেকশন দিয়ে রাখছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো ঘটনাটা কি হইতেছে, যে ভিসিসি থেকে, আচ্ছা ভিসিসির নিচে একটা রোধ দিয়ে দেওয়ার নিয়ম আছে, বুঝছো, দিয়ে দিলাম। তো এখানে দেখো দুইটা ডায়োড আছে, আমি এখন এই ডায়োডের মাথায় এখানে কি দিব, এখানে হাই ভোল্টেজ দিব, ঠিক আছে। আর এটাতেও ধরো হাই ভোল্টেজ দিয়ে রাখলাম, ডায়োড 1, আর এটা এলইডির কাহিনীটা দেখো, তুমি এটাতেও হাই ভোল্টেজ দিছো, এটাতেও হাই ভোল্টেজ দিছো। দেখো এন টাইপের সাথে হাই ভোল্টেজ চলে গেছে, এন টাইপের সাথে হাই ভোল্টেজ, সিস্টেমটা কি পি টাইপের সাথে হাই ভোল্টেজ, এন টাইপের সাথে লো ভোল্টেজ, তাই না। তো তাহলে না ফরওয়ার্ড বায়াসিং হয়। তো এন টাইপের সাথে হাই ভোল্টেজ দিলে তো অ্যাকচুয়ালি ভিসিসি নিজেই তো হাই ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে
এদিক দিয়েও কারেন্ট আসতে পারবে না, ভিসিসি থেকে কারেন্ট এদিক দিয়ে এসে এদিকেও আসতে পারবে না, কারণ পি দুই পাশেই সেম হাই ভোল্টেজ দেওয়া। তো হাই ভোল্টেজ দিলে তো তার মানে এইটা দিয়েও কারেন্ট আসতেছে না, এটা দিয়েও কারেন্ট আসতেছে না, কারেন্ট বাধ্য হয়ে এই এলইডি দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। ঠিক আছে, তো এটাতেও তুমি যদি হাই ভোল্টেজ দিয়ে রাখো, এখানেও হাই ভোল্টেজ দিয়ে রাখো, এই মাথায় উল্টা করে লাগায়, এটা কিন্তু পি টাইপ, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে তখন অন হিসেবে কাজ করবে এলইডি। এবার যদি তুমি উল্টা দাও, যে প্রথমটা আমি লো ভোল্টেজ দিলাম, মন চাইছে আমার প্রথমটায় লো ভোল্টেজ দিলাম, পরটায় হাই ভোল্টেজ দিলাম, দেখো তাহলে কি হবে, এইখান থেকে কারেন্টটা ইসা সুন্দর মতো এন টাইপের সাথে লো ভোল্টেজ, পি টাইপের সাথে ভিসিসি মানে হাই ভোল্টেজ ফরওয়ার্ড বায়াসে, তাহলে কি কারেন্ট এই দিক দিয়ে আইসা এইদিকে চলে যাবে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এদিকে চলে যাবে, এইদিকে আর যাবেই না, এটা যাই থাকুক দরকারই নাই, এলইডিতে তো যাবেই না, কোনো কোশ্চেনই নেই যাওয়ার। ঠিক আছে, তার মানে তুমি এখানে যদি হাই ভোল্টেজ, এটাই লো ভোল্টেজ দিলেই কি হবে, এলইডি অফ, এলইডিতে আর কারেন্ট যাবে না। সেম ঘটনা তুমি উল্টাও করতে পারো, প্রথমটায় হাই ভোল্টেজ দিলা, পরেরটায় লো ভোল্টেজ দিলা, দেখো ঘটনা কি হয় তাহলে, এটা হাই এটা লো, তো হাই থেকে হাইতে এইদিকে তো কারেন্ট যাবে না, ঠিক আছে, বাট এই ভিসিসি থেকে তো লোতে আসতে পারতেছে, পি টাইপের সাথে ভিসিসি দেওয়া মানে হাই, এন টাইপের সাথে লো ভোল্টেজ দেওয়া, তো কারেন্ট তো এই দিক দিয়ে তো চলে আসতে পারবে এবার, তাই না, তাহলে এলইডিতে আর যাচ্ছে না, তাহলে স্টিল এলইডিটা অফ। ঠিক আছে, ফাইনালি দুইটাতেই যদি তুমি লো ভোল্টেজ দাও, তাহলে দুইটাতেই লো ভোল্টেজ দিলে এটাও লো, এটাও লো, এটাও লো, কারেন্ট এই দিক দিয়ে ভিসিসি পি টাইপের সাথে, এই ভিসিসিও পি টাইপের সাথে, তো পি টাইপ থেকে লো ভোল্টেজে, তো এদিকেও আসতে পারবে কারেন্ট চাইলে নিচেরটা দিয়েও আসতে পারবে। ঠিক আছে, এই ভিসিসি থেকে এদিকেও আসা পসিবল, এদিকেও আসা পসিবল, তো এলইডিতে তো জীবনেও যাবে না, তাহলে এটা হয়ে গেল অফ। বুঝতে পারলাম বিষয়টা? তো তাহলে এটার যদি এখন তুমি সার্কিট বানাও, দেখো হাই ভোল্টেজ মানে কি 1, হাই ভোল্টেজ মানে কি 1, এটা অন মানে এটা 1, আর দেখো এটা লো ভোল্টেজ মানে 0, হাই ভোল্টেজ মানে 1, এটা 0, অফ মানে কি 0 বুঝাইতেছে, হাই ভোল্টেজ মানে এটা 1, লো ভোল্টেজ মানে 0, অফ মানে 0, লো ভোল্টেজ মানে 0, লো ভোল্টেজ মানে 0, 0। দেখো তো কোনটার সাথে মিলে, শুধুমাত্র 1 আর 1 এর জন্য 1 আসতেছে, আর 0 1 এর জন্য 0, 1 ও 0 এর জন্য 0, 0 0 এর জন্য 0, তার মানে এটা কি হয়ে গেছে, দিস ইজ ইয়োর এন্ড গেট। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের গেটের সেকশনটা। তো এই ছিল হচ্ছে আমাদের পড়াশোনা। তো তোমরা হচ্ছে যারা এবার পরীক্ষা দিবা তাদের এইটুকু বেশি না বুঝলেও সমস্যা নেই, শুধু সুইচিং পার্টটা একটু দেখে যায়। সুইচিং পার্ট একটা কথাই সুন্দর করে বড় কথা বলে দিবা, বেজে হাই ভোল্টেজ দিলে ওইটা ট্রানজিস্টর অ্যাক্টিভ, তার মানে সুইচ অন, বেজে লো ভোল্টেজ দিলে ট্রানজিস্টর ইনঅ্যাক্টিভ, সুইচ অফ। ঠিক আছে, এই পোর্শনটা বেশি ইম্পর্টেন্ট, আর এমপ্লিফিকেশনটা শিখে যাবা। আর এইটুকু হচ্ছে বোনাস পার্ট, যেখানে আসলে কীভাবে গেটগুলো বানানো হয় আমরা ওইটা দেখলাম। তো অ্যাকচুয়ালি গেটের সার্কিটের যে চিত্র সেগুলো হচ্ছে এরকম, তোমরা যে গেট মেট দিয়ে পড়ো এগুলো কী পড়ো আমি নিজেও জানি না। ঠিক আছে, তো আসলে আইসিটিতে খুব সহজ করে দেখানো হয়। তো এই ক্লাসটা আজকে আসলে একটু বড় হয়ে গেছে, তোমরা একটু বেশি ডিটেলসে যদি শুরু থেকে ডিটেলসে ধরে থাকো, একদম যদি বইটা একটু পড়া থাকে তাহলে বুঝবা, নইলে একটু কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো শুরু থেকে আমি যেভাবে বলছি এগুলো একটু মনে রেখে খাতায় লিখে রাখবা, তাহলে আস্তে আস্তে রিলেট করতে পারবা, ও আচ্ছা হ্যাঁ এটা দিয়ে এটা যাবে। যদি না করো তাহলে আবার একটু বুঝতে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, পুরো ক্লাসটা ভালো করে দেখতে হবে, তাহলে যে এই সেকশনটা বুঝতে অন্তত ইজি হবে যে কীভাবে গেট বানায়। যদিও এইচএসসির জন্য এটা লাগবে না, কেমনে গেট বানায় এটা লাগবে না, আই হোপ। জানি না, এখন তো কোশ্চেন ইদানিং দেখতেছি ঢাকা বোর্ডে হয়তো মোটামুটি কোশ্চেন করে, বাট কিছু কিছু বোর্ডের রাজশাহী কুমিল্লা এগুলো কিন্তু ভালো কঠিন কোশ্চেন করে, তো দিয়ে দিলে কিছু বলার নাই, কারণ দিয়ে দেওয়া আছে। যদি আসে যে লজিক গেটের সেকশনটা তো দিয়ে দেওয়া আছে এই চ্যাপ্টারে, এখন যদি বললো যে একটা লজিক গেট বানায় দেখাও আমাকে, তো সার্কিট দিয়ে ট্রানজিস্টর দিয়ে বললো, তো দিয়ে দিলে তো আর কিছু করার থাকে না, তো সেই জন্য জাস্ট এটা একটু পড়ায় রাখা। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ক্লাস দেখার জন্য। অনেকদিন পর আসলে আজকের ক্লাস আপলোড করলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।